বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 27শে জুলাই 2026 আমাদের বাংলাদেশ বার কাউন্সিল লিখিত ব্যাচের বার কাউন্সিল যে সাবজেক্ট সেটার প্রথম ক্লাস, এবং আমরা চেষ্টা করব আজকেই শেষ করার। দেখেন, তো আমাদের এই বার কাউন্সিল অর্ডার অ্যান্ড রুলস, এখান থেকে লিখিত পরীক্ষায় 10 মার্ক এসে থাকে, একটা প্রশ্ন আসে। সাধারণত অন্যান্য সাবজেক্ট থেকে 15 মার্ক আসে, কারণ আমরা জানি যে দেওয়ানি সুনির্দিষ্ট থেকে 2টা লেখা লাগে 30, ফৌজদারি থেকে একটা 15, তারপরে আপনার সাক্ষ্য থেকে একটা 15, তারপরে তামাদি থেকে একটা 15, নাকি দণ্ডবিধি থেকে একটা। এই 6টা প্রশ্ন লেখা লাগে 15 মার্কের, তাহলে 6 15 90, আর বাংলাদেশ বার কাউন্সিল থেকে 10। এখন বাংলাদেশ বার কাউন্সিল থেকে একটা মুসাবিদা পাবেন, এটা মাস্ট। মুসাবিদাটা ওই যে সচিব বরাবর লেখা লাগে, একটা ফ্যাক্ট ওখানে দিয়ে দেয় যে অমুক অ্যাডভোকেট মহোদয় অসদাচরণ করছে কিনা, তার বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অভিযোগ দায়ের করুন। তো মুসাবিদা টোসাবিদা লিখতে লিখতে যারা আমাদের ক্লাস নিয়মিত করছেন, অনলাইনে করেন, ইউটিউবের শিক্ষার্থী করেন বা অফলাইনে করেন, যারা ন্যূনতম রেগুলার ক্লাস করছেন, তাদের কিন্তু এতদিনে মুসাবিদা লেখার একটা হাত চলে আসার কথা, যে বাসায় বসে চেষ্টা করছেন। আর যে ফাঁকিবাজি করছেন তার হাত জীবনেও আসবে না। ঠিক আছে, মুসাবিদা ভুল হোক সঠিক হোক, একটা প্যাটার্ন কিন্তু আপনার বুঝে যাওয়ার কথা যে মুসাবিদা এইভাবেই লেখে। হ্যাঁ, কোথাও হলফনামা হয়, কোথাও সত্যপাঠ হয়, বাট মূল জিনিস কিন্তু আমার জানা যে প্যাটার্নটা কিভাবে হয়। তো যাই হোক, আমরা বাংলাদেশ বার কাউন্সিলের এখানে আমাদের এই পেজে মোট 6টা প্রশ্ন আছে। দেখেন, প্রথমে যেটা আমরা দেখি যে বাংলাদেশ বার কাউন্সিল কি। 1 ক দেখেন, বাংলাদেশ বার কাউন্সিল কি। একটি নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বার কাউন্সিলের প্রধান প্রধান বৈশিষ্ট্য সমূহ কি কি, মানে বাংলাদেশ বার কাউন্সিল কি, এবং জানতে চাইছে যে একটা নিয়ন্ত্রণকারী সংস্থা হিসেবে ওনার কি কি বৈশিষ্ট্য আছে। বাংলাদেশ বার কাউন্সিলের গঠন ও কার্যাবলী আলোচনা করুন, আর বাংলাদেশ বার কাউন্সিলের গঠন ও বিবিধ কর্মকাণ্ডের উপর আলোকপাত করুন। তো যাই হোক, আসেন আমরা উত্তরে চলে আসি। এবং আপনি যদি এই প্রশ্নটা একেবারে শেষে লিখতে যান, মানে শেষে দেখা গেল কেউ প্রথম লেখে শেষে লেখে, শেষে লিখতে গেলে কিন্তু দেখা গেল যে শেষ যে কোনো বিষয়েরই শেষ যে প্রশ্নটা লিখবেন, দেখবেন কি ওই প্রশ্ন লেখার জন্য আপনাদের পর্যাপ্ত সময় নাই, ওই সময় এমনি একটু কম থাকে, তাহলে ওইটা তাড়াহুড়া করেই লিখতে হবে। তো যাই হোক, আমরা বাংলাদেশ বার কাউন্সিল সম্পর্কে মোটামুটি জানি। সেটা হলো, বাংলাদেশ বার কাউন্সিল হচ্ছে আইনজীবীদের নিয়ন্ত্রণকারী সংস্থা। অর্থাৎ একজন আইনজীবী কিভাবে নিযুক্ত হবে, তারপরে তার কিভাবে তার আচরণবিধি নিয়ন্ত্রিত হবে, এই সব কিছু নিয়ন্ত্রণ করে বাংলাদেশ বার কাউন্সিল। তবে বাংলাদেশ বার কাউন্সিল শুধু যদি আপনি আসেন যে বিচারের কথা বলে, যে কার বিচার করতে পারে, আইনজীবীদের অসদাচরণের বিচার করতে পারে, এটাই। আর বাংলাদেশ বার কাউন্সিলের কাজটা মোটামুটি ওই আইনজীবীদের পরীক্ষার আয়োজন করা, তারপরে আইনজীবীদের পেশাগত আচরণবিধি নিয়ে কাজ করা, আইন শিক্ষার উন্নয়নে কাজ করে, এগুলাই মোটামুটি বাংলাদেশ বার কাউন্সিলের কাজ। এখন আপনারা অনেকে বাংলাদেশ বার কাউন্সিলের সাথে বার অ্যাসোসিয়েশন রে গুলাই ফেলে, মানে সাধারণ মানুষ তো টোটালি বুঝেই না। আমরা আইন শিক্ষার্থী যারা, তারাও মনে করি যে বার কাউন্সিল আর বার অ্যাসোসিয়েশন মনে হয় একই। দেখেন, সারা বাংলাদেশে বার কাউন্সিল একটাই, এবং বার কাউন্সিল হচ্ছে আইনজীবীদের নিয়ন্ত্রণকারী সংস্থা। আর বার কাউন্সিল সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায়, জেলা বলেন বা উপজেলায় বলেন, আইনজীবীদের যে লোকাল যে অ্যাসোসিয়েশন সমিতি, তাদেরকে অনুমোদন দেয়, এটারে বলে বার অ্যাসোসিয়েশন। বুঝতে পারছেন? দেখা গেল গোপালগঞ্জে বার অ্যাসোসিয়েশন আছে একটা, গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতি। ঢাকায় গেলে ঢাকা মেট্রো একটা, আর ঢাকা আইনজীবী সমিতি একটা, ওই জায়গায় বার অ্যাসোসিয়েশন আছে 2টা। তো এরকম বার অ্যাসোসিয়েশন আবার কিন্তু 2 ভাগে ভাগ করা যায়, একটা হলো সুপ্রিম কোর্ট বার সমিতি, আর একটা হলো এমনি বার সমিতি। তাহলে এই বার সমিতি, যে জায়গায় সমিতি কথাটা যুক্ত আছে, বার অ্যাসোসিয়েশন আর বার কাউন্সিল কিন্তু এক জিনিস না। বার কাউন্সিল একটাই, কিন্তু বার অ্যাসোসিয়েশন অসংখ্য আছে। আর বার অ্যাসোসিয়েশনের কর্মকাণ্ড কিন্তু লোকালি নিয়ন্ত্রিত হয়, এটা কিন্তু কোনো সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান না, এবং ওটা কোনো তাদের যে ডকুমেন্ট, এটা কিন্তু পাবলিক ডকুমেন্টও না। কিন্তু বার কাউন্সিলের কর্মকাণ্ড কিন্তু সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করে, এবং তাদের যে কোনো ডকুমেন্ট কি ডকুমেন্ট, পাবলিক ডকুমেন্ট, কারণ এটা একটা সরকারি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান।
তো যাই হোক, আমরা পড়া শুরু করি। দেখেন, বার কাউন্সিল গঠন, বার কাউন্সিলের সদস্য ও সদস্যদের পদের নির্বাচন, আইনজীবী তালিকাভুক্তি, আইনজীবী হওয়ার যোগ্যতা অযোগ্যতা, বার কাউন্সিলের বিভিন্ন কমিটি ইত্যাদি বিষয় সংশ্লিষ্ট বিধান করা হয়েছে দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972। দেখছেন, এই জায়গা মোট আমরা 3টা আইন পড়বো। একটা হলো বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972 অর্ডার। দেখছেন, এই অর্ডারটা পাস করে হলো রাষ্ট্রপতি 1972 সালে, এই অর্ডারটা পাস করে। অপরদিকে যে অর্ডারে অনুচ্ছেদ, যে অর্ডারে আছে হলো অনুচ্ছেদে জায়গা আর্টিকেল, এই অনুচ্ছেদে আছে 46টা। 46টা অনুচ্ছেদে যে কথা বলছে সেটারে বিস্তারিত ভাবে ব্যাখ্যা করছে হচ্ছে আপনার রুলসে। দেখেন, দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল রুলস 1972। সো প্রথমে একেবারে সর্বপ্রথম আমাদের ওই দেশ স্বাধীন হওয়ার পরে সর্বপ্রথম রাষ্ট্রপতি মহোদয় যেটা পাস করে সেটা হলো অর্ডার, এবং অর্ডারে ব্যাখ্যা করার জন্য পরবর্তীতে দরকার হয় বিধি প্রণয়নের, যেটা বলে রুলস। আর রুলস প্রণয়ন করে সরকার। অর্ডার পাস করে কে? রাষ্ট্রপতি। রুলস প্রণয়ন করে সরকার। এছাড়া দেখেন, রুলস আছে হলো 101টা, ওই জায়গায় রুলস আছে 101টা, আর অর্ডারে অনুচ্ছেদ আছে কয়টা? 46টা। আর যদি বলেন যে স্যার অর্ডারের সাথে রুলস এর পার্থক্য কি, অর্ডারে যে কথাগুলো বলছে সেগুলো বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে কোথায়? রুলসে। অন্যদিকে আইনজীবীদের পেশাগত আচরণ বিষয়ে বিধান করা হয়েছে ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড এটিকেট। এই বানান লিখতে গেলে যদি আপনার 2 মিনিট নষ্ট হয়, তাহলে এই ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড এটিকেট লেখার দরকার নাই। আপনি লিখবেন আইনজীবীদের পেশাগত আচরণ ও শিষ্টাচার বিধিমালা। আচরণ ও শিষ্টাচার বিধিমালা। কিন্তু এটিকেট লিখতে যায় যদি কলম ভেঙে যায়, খাতা ফুটো হয়ে যায়, এটাতে দরকার নাই। ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড এটিকেট, অথবা এটাও যদি মনে না থাকে বলবেন যে আইনজীবীদের পেশাগত আচরণ বিধিমালা। আচরণ বিধিমালা। সো এই ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড এটিকেটে এই জায়গায় মোট অধ্যায় আছে 4টা। এই 4টা অধ্যায় আমরা বিস্তারিত পরে জানবো। আর বার কাউন্সিল পরীক্ষার জন্য মূলত এই 3টা বিষয় কি পড়তে হয়। এখন আমরা বাংলাদেশ বার কাউন্সিল সম্পর্কে একটু জানি, যে বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার 1972। তো দেখেন, বাংলাদেশের জন্য একটি বার কাউন্সিল গঠন করতে এবং লিগাল প্র্যাকটিশনারদের সম্পর্কিত আইনসমূহ একত্রীকরণ এবং সংশোধন করতে দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার 1972 প্রণয়ন করা হয়। যদি মনে করেন যে বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স, দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার, এটা বাংলায় লিখবেন, বাংলায় লিখেন। ইংরেজিতে ভুল বানান আসছে, বাংলায় লেখা ভালো। বুঝছেন? মানে এই কথাটাই বাংলায় উচ্চারণ করে লিখবেন। আর বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র অনুযায়ী, আন্ডারলাইন করেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র অনুযায়ী এবং বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ 1972 অনুযায়ী রাষ্ট্রপতির উপর ন্যস্ত ক্ষমতা বলে তিনি দা বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার বার কাউন্সিল অর্ডার 1972 প্রণয়ন করে। আপনি জাস্ট বলে দিবেন যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা অনুসারে এবং অস্থায়ী সংবিধান অনুসারে রাষ্ট্রপতি এই অর্ডার পাশ করে বা প্রণয়ন করে। কত সালে? 1972 সালে। তারপরে আন্ডারলাইন করেন, বাংলাদেশ বার কাউন্সিল কি? বাংলাদেশ বার কাউন্সিল কি? বাংলাদেশ বার কাউন্সিল সরকারের, আন্ডারলাইন করবেন, একটি সংবিধিবদ্ধ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। সরকারের কি প্রতিষ্ঠান? সংবিধিবদ্ধ এবং স্বায়ত্তশাসিত। রাষ্ট্রপতির, আন্ডারলাইন করবেন, 46 নং আদেশে দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার বার কাউন্সিল অর্ডার 1972 দ্বারা বার কাউন্সিল গঠিত হয়। তাহলে রাষ্ট্রপতির কত নম্বর আদেশ? যদি বলেন স্যার এই জায়গায় আদেশ কেন, ওই সময় যতগুলা আইন প্রণয়ন করছে সব আদেশ, এবং ওই আইনগুলোর মধ্যে 46 নম্বর আদেশ হচ্ছে এই বার কাউন্সিল গঠন করছেন। এই কাউন্সিল আইনজীবীদের পেশার সনদ প্রদানকারী নিয়ন্ত্রক সংস্থা। দা বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার 1972 অনুচ্ছেদ 2B অনুযায়ী, এই জায়গার কোনো অনুচ্ছেদ আপনার মুখস্থ দরকার নাই, আপনাদের অনুচ্ছেদ মুক্ত থাকেন। এই জায়গা যদি অনুচ্ছেদ লেখেনও হাইয়েস্ট গেলে 1-2 মার্কের হেরফের। তো কষ্ট করেই অনেকে আপনারা কষ্ট করে ওই যে 42টা যে আছে ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড এটিকেটে 42টা না, 42টা অনেকে মুখস্থ করেন একেবারে সিরিয়ালি। এগুলো হলো পণ্ডশ্রম, কোনো দরকারই নাই। ওই জায়গায় শ্রম দেওয়ার কোনো দরকারই নেই, ওই শ্রম দেবো আমরা অন্য জায়গা। দেখেন,
তাহলে অনুচ্ছেদের 2-এর বি অনুযায়ী বার কাউন্সিল বলতে এই আদেশের বিধানের আওতায় গঠিত বাংলাদেশ বার কাউন্সিলকে বুঝাবে। এছাড়া অনুচ্ছেদ 3-এর 1 অনুসারে এই আদেশের বিধানাবলী মোতাবেক একটি বার কাউন্সিল গঠিত হবে, যা বাংলাদেশ বার কাউন্সিল নামে পরিচিত হবে। আপনি এত না লিখতে পারে বলবেন যে বাংলাদেশের স্বাধীন হওয়ার পর স্বাধীনতার ঘোষণাপত্র অনুযায়ী রাষ্ট্রপতি দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার 1972 প্রণয়ন করে। এটা রাষ্ট্রপতি 46 নাম্বার আদেশ। আর এতে মোট অনুচ্ছেদ আছে কয়টা? 46। এইটুক যা বুঝেন, যা মনে আছে তাই লিখলেই হবে। বুঝতে পারছেন? এরপরে আসেন, আমরা চলে আসি একটি নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বার কাউন্সিলের প্রধান প্রধান বৈশিষ্ট্য। বার কাউন্সিল কার নিয়ন্ত্রক সংস্থা বলেন? আইনজীবীদের। কার নিয়ন্ত্রক সংস্থা? আইনজীবীদের। দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার 1972 অনুচ্ছেদ 3 অনুসারে একটি নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বাংলাদেশ বার কাউন্সিলের প্রধান প্রধান বৈশিষ্ট্য সমূহ নিচে দেওয়া হলো। প্রথমে দেখেন, আইন সৃষ্ট সংস্থা। কি বলেন? বার কাউন্সিল একটি আইন দ্বারা সৃষ্ট সংস্থা হবে। রাষ্ট্রপতি 46 নম্বর আদেশ দ্বারা এটা গঠিত হয়। ওই যে রাষ্ট্রপতি 46 নম্বর আদেশ দ্বারা দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার বার কাউন্সিল অর্ডার 1972 দ্বারা বার কাউন্সিল কি হয়? গঠিত হয়। তারপরে দেখেন, চিরন্তন অস্তিত্ব সম্পন্ন সংস্থা। বাংলাদেশ বার কাউন্সিল সরকারের একটি, আন্ডারলাইন করেন, সংবিধিবদ্ধ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। আইন দ্বারা সৃষ্ট অন্যান্য সংস্থার ন্যায় এই সংস্থারও চিরন্তন অস্তিত্ব রয়েছে। তাহলে আপনি এই 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 টাইটেল, এই পয়েন্ট গুলো জাস্ট মনে রাখলে হয় যে একটা আইন সৃষ্ট সংস্থা, তারপরে চিরন্তন অস্তিত্ব সম্পন্ন সংস্থা, সিলমোহর। বাংলাদেশ বার কাউন্সিলে একটা সাধারণ সিলমোহর থাকবে, যে কোনো প্রাতিষ্ঠানিক কাজে এই সিলমোহর কি করা হয়? ব্যবহার করা হয়। তারপরে দেখেন, সম্পত্তি অর্জন। সম্পত্তি অর্জন, বাংলাদেশ বার কাউন্সিলের স্থাবর বা অস্থাবর উভয় প্রকার সম্পত্তি অর্জন বা ধারণ করার বা চুক্তি করার ক্ষমতা থাকবে। তিনি স্থাবর সম্পত্তি অর্জন করতে পারে, মানে চুক্তি করতেও পারার ক্ষমতা তার থাকবে। মামলার ক্ষমতা, বার কাউন্সিল নিজ নামে মামলা করতে পারবে বা এর বিরুদ্ধেও অন্য পক্ষ মামলা করতে পারবে। মানে বার কাউন্সিল বাদী হয়ে মামলা করতে পারবে, আবার বার কাউন্সিলের বিরুদ্ধেও মামলা করতে পারবে। বিধি প্রণয়ন, বার কাউন্সিল দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স আর বার কাউন্সিল অর্ডার 1972 অনুচ্ছেদ 40(1) অনুযায়ী সরকারের অনুমতি নিয়ে উক্ত আদেশের উদ্দেশ্যে বাস্তবায়নের সরকারি গেজেট নোটিফিকেশন দ্বারা রুলস প্রণয়ন করতে পারে। আন্ডারলাইন করেন, সরকারি গেজেট নোটিফিকেশন দ্বারা রুলস প্রণয়ন করতে পারে। তার উপরে লেখেন সরকারের অনুমতি নিয়ে। অ্যাকচুয়ালি বিধি প্রণয়ন করতে বাংলাদেশ বার কাউন্সিল পারে, বাট অনুমতি লাগবে কার? সরকারের। তাহলে আপনি জাস্ট পয়েন্ট গুলো মনে রাখবেন, আর বাদ বাকি পয়েন্ট অনুসারে যা মনে আছে তাই লিখে দিবেন। যে আইন সৃষ্ট সংস্থা, চিরন্তন অস্তিত্ব সম্পন্ন সংস্থা, সিলমোহর, সম্পত্তি অর্জন, তারপরে মামলার ক্ষমতা, বিধি প্রণয়ন ইত্যাদি। বুঝেছেন? একটি নিয়ন্ত্রণকারী সংস্থা হিসেবে বাংলাদেশ বার কাউন্সিলের উপরোক্ত বৈশিষ্ট্য সমূহ বিদ্যমান। এখন আমরা চলে এসে বার কাউন্সিলের গঠন। দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার 1972 অনুচ্ছেদ 5 এর মধ্যে বার কাউন্সিলের গঠন সম্পর্কে বলা হয়েছে। অনুচ্ছেদ 5 অনুযায়ী বার কাউন্সিলের মোট সদস্য 15 জন। আপনার অনুচ্ছেদ মনে রাখার কোনো দরকার নাই। আপনি বললেন যে বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার বার কাউন্সিল অর্ডার 1972 এর সংশ্লিষ্ট অনুচ্ছেদ বা সংশ্লিষ্ট বিধান অনুসারে এর মোট সদস্য কয়জন? 15 জন। সদস্যরা হলেন, পদাধিকার বলে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল। পদাধিকার বলে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল। উনি এক্স অফিসিও, মানে উনি অলরেডি অ্যাটর্নি জেনারেল যখন হয়েছেন তখনই উনি বার কাউন্সিলের সদস্য অটোমেটিক্যালি হয়ে গেছেন। সমগ্র বাংলাদেশের আইনজীবীদের মধ্যে থেকে নির্বাচিত 7 জন। সারা বাংলাদেশ থেকে নির্বাচিত হবে কয়জন? 7 জন। এবং আন্ডারলাইন করেন, আঞ্চলিক বার অ্যাসোসিয়েশনের আইনজীবীদের মধ্যে হতে নির্বাচিত 7 জন। তাহলে সারা বাংলাদেশ থেকে 7 জন, আর আঞ্চলিক বার অ্যাসোসিয়েশনের মধ্যে থেকে 7 জন। 7 7 14
আর 1 15। আপনি জাস্ট এতটুকু মনে রাখেন যে সারা বাংলাদেশ থেকে নির্বাচন করবে 7 জন। ওই 7 জন সারা বাংলাদেশ, তাদের এলাকা সারা বাংলাদেশ, সারা বাংলাদেশের বার অ্যাসোসিয়েশন থেকে ওনাদের ভোট দেবে। এই 7 জন শেষ। আর সারা বাংলাদেশে 7 ভাগে ভাগ করে 7টা অঞ্চলে, যে উত্তর অঞ্চল, দক্ষিণ অঞ্চল, অমুক অঞ্চল, তমুক অঞ্চল, এই 7 অঞ্চল থেকে হবে 7 জন। সারা বাংলাদেশ থেকে 7 জন, আর 7 অঞ্চল থেকে 7 জন। এই যে দেখেন, অতএব নির্বাচিত সদস্য 14 জন এবং পদাধিকার বলে 1 জন সদস্য সহ মোট সদস্য কতজন? 15 জন। সরকার গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে সকল বার অ্যাসোসিয়েশন গুলোকে 7টি ভাগে বিভক্ত করবেন। অনুচ্ছেদ 6 অনুযায়ী দেখেন, এই যে দেখেন আন্ডারলাইন কেন, গেজেট নোটিফিকেশনের মাধ্যমে সারা বাংলাদেশের যে বার অ্যাসোসিয়েশন আছে এদেরকে ভাগ করে কয় ভাগে? 7 ভাগে। অনুচ্ছেদ 6 অনুযায়ী বার কাউন্সিলের 1 জন চেয়ারম্যান এবং 1 জন ভাইস চেয়ারম্যান থাকবেন। পদাধিকার বলে বাংলাদেশের আন্ডারলাইন কেন, অ্যাটর্নি জেনারেল বার কাউন্সিলের চেয়ারম্যান হবেন। যিনি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল তিনি এক্স অফিসিও চেয়ারম্যান। সদস্যদের মধ্যে হতে বার কাউন্সিলের সদস্যগণ কর্তৃক ভাইস চেয়ারম্যান নির্বাচিত হবে। আর ওই যে বাকি যে 14 জন, ওনাদের মধ্যে থেকে 1 জন হবে ভাইস চেয়ারম্যান। বুঝছেন? এছাড়া আন্ডারলাইন করেন অনুচ্ছেদ 6 অনুযায়ী সরকার আন্ডারলাইন করবেন জেলা জজ বা অতিরিক্ত জেলা জজদের মধ্য থেকে বার কাউন্সিলের 1 জন সচিব নিয়োগ করবেন। সচিবের নিচে লাগেন সম্পাদক। সেক্রেটারি, সচিব, সম্পাদক একই ব্যক্তি। তাহলে সরকার জেলা জজ বা অতিরিক্ত জেলা জজদের মধ্যে থেকে কারে নিয়োগ করবে? সচিব। সচিবের আর এক নাম সেক্রেটারি বা সম্পাদক। সচিব নিয়োগে সরকার কর্তৃক নির্ধারিত শর্ত থাকবে এবং সরকারের সচিবের পদের মেয়াদ নির্ধারণ করবে। সচিব কতদিন থাকবে এই পদের মেয়াদটা নির্ধারণ করবে কে? সরকার। বুঝতে পারছেন? এখন আমি আশা করি এটা মুখস্থ করার কিছু নাই। 15 জন সদস্য, 1 জন অ্যাটর্নি জেনারেল, পদাধিকার বলে, আর সারা বাংলাদেশ থেকে 7 জন, 7 অঞ্চল থেকে 7 জন। আর বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান থাকবে 1 জন, ভাইস চেয়ারম্যান থাকবে 1 জন। অ্যাটর্নি জেনারেল, পদাধিকার বলে চেয়ারম্যান আর ভাইস চেয়ারম্যান 14 জনের মধ্যে থেকে নির্বাচিত হবে। আর সরকার জেলা জজ, অতিরিক্ত জেলা জজদের মধ্যে থেকে 1 জন কি নিয়োগ করবে? সচিব নিয়োগ করবে। আর তার যে পদের মেয়াদ এটা নির্ধারণ করবে কে? সরকার। এই তো। হ্যাঁ, সচিব তো ওই যে জেলা জজ ও অতিরিক্ত জেলা জজ পদমর্যাদা। বার কাউন্সিলের কার্যাবলীতে আসেন। বার কাউন্সিলের কার্যাবলী অনুচ্ছেদ 10 অনুযায়ী বার কাউন্সিলের কতিপয় কার্যাবলী গুলো হলো, 10 অনুচ্ছেদ অনুসারে বার কাউন্সিলের অনেকগুলো কার্যাবলী আছে। কি কি আপনারা মোটামুটি জানেন, এবং যা জানেন তাই লিখলেই হবে। বলবেন কত বানানো যায় নিজে নিজে। বার কাউন্সিল আইনজীবীদের তালিকাভুক্তর জন্য এমসিকিউ পরীক্ষার আয়োজন করবে 1, লিখিত পরীক্ষার আয়োজন করবে 2, ভাইবার আয়োজন করবে 3, যদি কেউ এসে রিভিউ করে সেটা নিয়ে আবার তাল বাহানা করবে 4। কত কি আছে, মানে যা যা জানেন বার কাউন্সিল রিলেটেড সব দিলেই বার কাউন্সিলের কার্যাবলী। দেখেন, আচ্ছা যাই হোক, আচ্ছা অ্যাডভোকেট তালিকাভুক্ত করা এবং এই উদ্দেশ্যে পরীক্ষা নেওয়া, সনদ প্রদান, তালিকাভুক্তি থেকে বাদ দেওয়া। আচ্ছা, এরূপ তালিকা প্রস্তুত ও রক্ষণাবেক্ষণ করা, প্রস্তুত করা এবং রক্ষণাবেক্ষণ করা। অ্যাডভোকেটদের পেশাগত আচার আচরণ ও নৈতিকতা নির্ধারণ করে দেওয়া। অ্যাডভোকেটরা কেমনে আচরণ করবে, তাদের নৈতিকতা কি, এটা নির্ধারণ করে দিবে। অ্যাডভোকেটদের বিরুদ্ধে পেশাগত অসদাচরণের অভিযোগের বিচার ও শাস্তি দেওয়া। আপনি একজন ধরেন আমাদের বাগেরহাটে একজন অ্যাডভোকেটকে হত্যা করা হয়েছে, এই মর্মে বার কাউন্সিলের কোনো শোক প্রস্তাব বা কোনো নিন্দা দেখছেন? বার কাউন্সিল তো আইনজীবীদের নিয়ন্ত্রণকারী সংস্থা, তো তাদের তো অ্যাসোসিয়েশন থেকে তো কোনো কি নাই, কোনো, সে তো জাস্ট অমুক অ্যাডভোকেটের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এই টাইপের, বা যে কোনো একটা কিছু দেওয়া যেত আর কি। আচ্ছা দেখেন, তালিকাভুক্ত অ্যাডভোকেট গণের সুযোগ সুবিধা ও স্বার্থ কি করা? রক্ষা করা।
বার কাউন্সিল এটা গোল্ডেন ফান্ডের ব্যবস্থা করে, এই কাজটা সবচেয়ে ভালো করে আমরা। বার কাউন্সিল ফান্ডের ব্যবস্থা করা। ধরেন কেন ফান্ডের ব্যবস্থা, আমি ছোট্ট একটা উদাহরণ দিই। আমাদের এই যে আরিফ সাহেব, আব্দুর রহিম, ওনাদের রিভিউ রেজাল্ট, প্রথমে রিভিউতে রেজাল্ট আসলো, পরে বাতিল করলো। ওনারা কয়েক মাস রিট কইরা রিটের ওনাদের পক্ষে রায় আসলো। রায় আসার পরে, রায় আসছে কিন্তু বেশ কিছুদিন, মানে অনেক দিনই হয়ে গেছে, কিন্তু বার কাউন্সিলের কিন্তু এই পক্ষ থেকে কোনো পদক্ষেপ নাই। এখন ওনাদের, আমি পার্সোনালি যেটা মনে করি, ধরেন বার কাউন্সিল চাচ্ছে ওদের ভাইবা যদি নেইও, আগে এরা লিখিত ফর্ম পূরণটা করুক, যাতে এই টাকাগুলো আমার আসে। কারণ ওই যে প্রিলি পরীক্ষাও তো ওরা দিছে, আবার লিখিত ফর্ম পূরণও করুক। আর টাকা যদি একবার ফর্ম পূরণ করে, ওই টাকা কি আর তারা পাবে? পাবে না। মানে তারা তো আর ফেরত পাচ্ছে না, কিন্তু বার কাউন্সিলের কি হচ্ছে? জমা হচ্ছে। আচ্ছা দেখেন, তাহলে ফান্ডের ব্যবস্থা করা, সদস্যদের নির্বাচনের আয়োজন করা, অনুসরণযোগ্য বিধি প্রণয়ন করা, আইন শিক্ষার উন্নয়ন করা, অন্যান্য অনুমোদিত বা সহায়ক যাবতীয় কার্যাবলী সম্পাদন করা ইত্যাদি। এখন আমি মজার খাতিরে অনেক কিছুই বললাম, বাট আপনি কার্যাবলীর মধ্যে যা লিখতে হবে সব ইতিবাচক, নেতিবাচক কোনো কথা ওখানে লেখা যাবে না। এ হলো কথা। আচ্ছা, আমরা চলে এসে 1-এর খ নাম্বার প্রশ্নে আসেন। দেখেন, বাংলাদেশ বার কাউন্সিলকে কি আইনজীবী সম্প্রদায়ের অভিভাবক বলা যেতে পারে? আপনার কাছে জানতে চাইছে। প্রাসঙ্গিক বিধান উল্লেখে বার কাউন্সিলের চেয়ারম্যানের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করুন। এখন প্রথম উত্তরে চলে আসি যে বাংলাদেশ বার কাউন্সিলকে আইনজীবী সম্প্রদায়ের অভিভাবক বলা যাবে কিনা। ওই যে একটু আগে যে কার্যাবলীগুলো শিখলাম, ওইগুলা দিয়ে বলতে হবে যে হ্যাঁ, বাংলাদেশ বার কাউন্সিল আইনজীবীদের অভিভাবক। এই যে দেখেন, আর আপনি যদি না মানেন আপনার ব্যাপার, তাহলে সেইভাবে যুক্তি দেখাইতে হবে। তবে আমি যেহেতু পরীক্ষায় যখন কোনো প্রশ্ন আসবে তখন আপনার ইতিবাচক ভাবেই উত্তর দিতে হবে, ওই জায়গায় নেতিবাচক কোনো কথা লেখা যাবে না। বাংলাদেশ বার কাউন্সিলকে কি আইনজীবী সম্প্রদায়ের অভিভাবক বলা যেতে পারে কিনা? একজন অভিভাবক যেমন তার দায়িত্বে থাকা ব্যক্তিদের কল্যাণের জন্য, তাদের শাসনের মাধ্যমে শৃঙ্খলায় রাখার জন্য নানা রকম কাজ করে থাকে, পদক্ষেপ নিয়ে থাকে, ঠিক একইভাবে বার কাউন্সিল উপযুক্ত কার্যাবলী সম্পাদন করে থাকে। আইনজীবী সমাজের প্রয়োজনে, বিপদে আপদে নানাভাবে বার কাউন্সিল ছায়ার মতো আগলে রাখে। এখন এই ছায়া কি পড়ার ছায়া নাকি উপরের ছায়া, কোন ছায়া এটা আগে বুঝতে হবে। ছায়ার মতো আগলে রাখে। যেমন অনুচ্ছেদ 10 অনুযায়ী বার কাউন্সিলের নিম্নোক্ত কার্যাবলী সম্পাদন করে থাকে। দেখেন, তাহলে এইগুলা কিন্তু আমরা মোটামুটি জানি যে অ্যাডভোকেট তালিকাভুক্ত করা, এই উদ্দেশ্যে পরীক্ষা নেওয়া, সনদ প্রদান, তালিকাভুক্ত থেকে বাদ দেওয়া, তালিকা প্রস্তুত বা রক্ষণাবেক্ষণ করা, পেশাগত, মোটামুটি এগুলা যা আছে তাই বুঝছেন। তাই উপরে এগুলা লেখার পরে তারপরে দেখেন দা বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার 1972 অনুচ্ছেদ 10 অন্যান্য প্রাসঙ্গিক অনুচ্ছেদ ও বিধিসহ পাঠ করলে বোঝা যায় যে বার কাউন্সিল আইনজীবী সম্প্রদায়ের অভিভাবকের মতোই। তাই বাংলাদেশ বার কাউন্সিলকে আইনজীবী সমাজের বা সম্প্রদায়ের অভিভাবক বলা যায়। বুঝছেন? এই উত্তর আমি অলরেডি দিয়ে দিছি যে আপনাদের বার কাউন্সিলের কোনো অনুচ্ছেদ লেখার দরকার নাই, বার কাউন্সিল অনুচ্ছেদ ফ্রি। এখন আমি তো এই জায়গায় লেখার খাতিরে তো আমি লিখবই, যদি আপনার মনে থাকে ভালো, কিন্তু না লিখলে এই জায়গায় সমস্যা। তাই দেখেন, বার কাউন্সিলের চেয়ারম্যানের ক্ষমতা ও কার্যাবলী, এই প্রশ্ন যখন আসছে অনেকে ভাবছে যে আমরা তো অনেক পড়ে আসছি, কিন্তু কোনো জায়গা তো চেয়ারম্যানের কার্যাবলী নেই, বার কাউন্সিলের কার্যাবলী পড়ছি, চেয়ারম্যানের কার্যাবলী তো কোনো জায়গা পাই নাই। বার কাউন্সিলের চেয়ারম্যান কে? অ্যাটর্নি জেনারেল। তাহলে অ্যাটর্নি জেনারেল কোথায় কি কি করতে পারে সেইগুলো হলো ক্ষমতা ও কার্যাবলী। কোনো এক জায়গায় কিন্তু বলা নাই যে চেয়ারম্যানের ক্ষমতা ও কার্যাবলী। তাহলে এইগুলো আপনার দেখতে হবে যে অ্যাটর্নি জেনারেল কোন কোন জায়গা কি কি করতে পারে, কি কি কাজ আছে, সেইগুলাই হচ্ছে চেয়ারম্যানের ক্ষমতা ও কার্যাবলী। দেখেন, দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার 1972 অনুচ্ছেদ 6 অনুযায়ী পদাধিকার বলে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল বার কাউন্সিলের চেয়ারম্যান হবেন। দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার 1972 বর্ণিত অনুচ্ছেদ ও বিধি অনুযায়ী
বার কাউন্সিলের চেয়ারম্যানের ক্ষমতা ও কার্যাবলী নিচে উল্লেখ করা হলো। প্রথমে দেখেন, অনুচ্ছেদ 8 অনুযায়ী দৈব কারণে বা অনিবার্য কারণে বার কাউন্সিলের নির্বাচন নির্ধারিত সময়ে অনুষ্ঠিত না হলে সরকার অ্যাডহক বার হবে, ইটা কেটে দেন, বেয়ার হয়ে গেছে। অ্যাডভোকেট অ্যাডহক বার কাউন্সিল গঠন করবে। অ্যাডহক কমিটি যে কিছুদিন আগেই গঠন করলো, ওই যে আপনার দৈব কারণে বা অনিবার্য কারণে। এর সদস্য চেয়ারম্যান হিসেবে বার কাউন্সিল চেয়ারম্যান তথা অ্যাটর্নি জেনারেল দায়িত্ব পালন করবেন। তাহলে এই অ্যাডহক কমিটিরও চেয়ারম্যান কে? অ্যাটর্নি জেনারেল। তারপরে দেখেন, অনুচ্ছেদ 11 খ অনুসারে অ্যাটর্নি জেনারেল নিবন্ধন কমিটির সদস্য হিসেবে থাকবে। মানে নিবন্ধন কমিটি মানে এনরোলমেন্ট কমিটি। তাহলে অ্যাটর্নি জেনারেল অ্যাডহক কমিটির চেয়ারম্যান, অ্যাটর্নি জেনারেল এনরোলমেন্ট কমিটির একজন সদস্য, চেয়ারম্যান না, সদস্য। তাল উঠে গেছে ফেরদৌসের, সদস্য। দেখেন, এছাড়া অনুচ্ছেদ 26 অনুসারে অ্যাটর্নি জেনারেল তথা বার কাউন্সিলের চেয়ারম্যানের আন্ডারলাইন করে রাইট টু প্রি অডিয়েন্স থাকবে। রাইট টু প্রি অডিয়েন্স বুঝেন? সবার আগে কথা বলার অধিকার, অর্থাৎ বাংলাদেশের সকল আইনজীবীর পূর্বে বক্তব্য পেশ করবে কে? অ্যাটর্নি জেনারেল। যেরকম দায়রা আদালতের রাইট টু প্রি অডিয়েন্স কার? পিপি, পাবলিক। তারপর দেখেন, অনুচ্ছেদ 34 অনুসারে অ্যাটর্নি জেনারেলকে সাক্ষ্য প্রদান ও শুনানির জন্য বার কাউন্সিল ট্রাইব্যুনাল নোটিশ দিবে। অ্যাটর্নি জেনারেল তথা বার কাউন্সিলের চেয়ারম্যান উক্ত নোটিশ অনুযায়ী কাজ করবেন। বিধি 3 অনুযায়ী, এই জায়গার কোনো বিধিটিতে আপনার মনে রাখার দরকার নেই, আপনি জাস্ট কাজগুলো লিখে যাবেন। 3 বিধি অনুযায়ী বার কাউন্সিল নির্বাচনের আন্ডারলাইন করেন কমপক্ষে 45 দিন পূর্বে বার কাউন্সিলের চেয়ারম্যান অফিসিয়াল গেজেটে নির্বাচনী তফসিল প্রকাশ করবেন। আমরা যখন প্রিলি পড়ছি তখন আমরা জানতাম যে বার কাউন্সিল নির্বাচনের তফসিল প্রকাশ করবে কয়দিন পূর্বে? 45 দিন পূর্বে। কে প্রকাশ করবে? অ্যাটর্নি জেনারেল। বিধি 12 অনুযায়ী বার কাউন্সিলের নির্বাচনের উপর চেয়ারম্যানের প্রত্যক্ষ নিয়ন্ত্রণ থাকবে। মানে বার কাউন্সিলের নির্বাচনটা নিয়ন্ত্রণ করবে কে? চেয়ারম্যান। আর চেয়ারম্যান কে? অ্যাটর্নি জেনারেল। বার কাউন্সিলের চেয়ারম্যান ব্যালট পেপার প্রত্যাখ্যান করতে পারেন। বার কাউন্সিলের চেয়ারম্যান নির্বাচনে বিজয়ী প্রার্থী ঘোষণা করবে। বার কাউন্সিল মিটিং এ সভাপতি করবে কে? সভাপতিত্ব করবে কে? চেয়ারম্যান। আলোচনার পরিশেষে বলা যায় যে বাংলাদেশ বার কাউন্সিল যেমন আইনজীবীদের প্রধান নিয়ন্ত্রণকারী সংস্থা, ঠিক একইভাবে পদাধিকার বলে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হলেন বার কাউন্সিলের চেয়ারম্যান। অ্যাটর্নি জেনারেলের সক্রিয় ভূমিকার কারণে বার কাউন্সিল একটি কার্যকরী প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালন করে আসছে। তো আমাদের নামাজের বিরতি, একটু নামাজ পড়ে আসি, তারপরে আমরা আলোচনা করব। হ্যাঁ নির্মল বলেন। হ্যাঁ, জিজ্ঞেস করছে চেয়ারম্যানের ক্ষমতা ও কার্যাবলী। তাহলে চেয়ারম্যানটা কি? অ্যাটর্নি জেনারেল। তাহলে অ্যাটর্নি জেনারেল যা যা করতে পারে তাই তার ক্ষমতা ও কার্যাবলী। এটা আপনাদের কমন সেন্স কতটুকু আছে পরীক্ষার হলে? আপনি তো পড়ে গেছেন বার কাউন্সিলের ক্ষমতা ও কার্যাবলী বা এনরোলমেন্ট কমিটির ক্ষমতা ও কার্যাবলী, কিন্তু কোথাও তো চেয়ারম্যানের ক্ষমতা ও কার্যাবলী পড়েন নাই। এই কারণে চেয়ারম্যান মানে কি? অ্যাটর্নি জেনারেল। তাহলে অ্যাটর্নি জেনারেলের ক্ষমতা ও কার্যাবলী কোথায় কোথায় আছে সেটাই কি হবে? উত্তর। তো আমাদের 10 মিনিট বিরতি, তারপরে ইনশাল্লাহ শুরু করব। দেখেন, আইনজীবী হিসেবে 2 এর ক নাম্বারটা দেখি আমরা। আইনজীবী হিসেবে তালিকাভুক্তির প্রক্রিয়ায় বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির ভূমিকা আলোচনা করুন। মানে আপনি যে আইনজীবী হতে চাচ্ছেন, এই যে তালিকাভুক্ত পরীক্ষা দিচ্ছেন, এগুলা কিন্তু আয়োজন করে এনরোলমেন্ট কমিটি, জানেন? তো এটা এইভাবে আসতে পারে অথবা এইভাবেও আসতে পারে যে এনরোলমেন্ট কমিটির গঠন ও কার্যাবলী আলোচনা করুন। এনরোলমেন্ট কমিটির বাংলা আছে নিবন্ধন কমিটি। সো আমরা একটু পড়া শুরু করি, আসেন। বার কাউন্সিলের অধীন কমিটি সমূহ, আমাদের কিন্তু একটা বিষয় এখানে দেখেন, এই জায়গা কিন্তু বলে নাই যে বাংলাদেশ বার কাউন্সিলে কি কি কমিটি আছে। সরাসরি বলে দিয়েছে এনরোলমেন্ট কমিটির মানে কি ভূমিকা পালন করে, কিন্তু আমরা একটু আগে থেকে আলোচনা করতেছি যে বাংলাদেশ বার কাউন্সিলের অধীন কি কি কমিটি আছে। বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার 1972 এর 11 অনুচ্ছেদ অনুযায়ী স্থায়ী কমিটি এবং 11 খ অনুচ্ছেদে নিবন্ধন কমিটি সম্পর্কিত বিধান আছে। অর্থাৎ বাংলাদেশ বার কাউন্সিলের যে অর্ডারে 11 অনুচ্ছেদে আছে স্থায়ী কমিটি, আর 11 খ অনুচ্ছেদে আছে নিবন্ধন কমিটি। তো বার কাউন্সিলের স্থায়ী কমিটি সমূহ দেখেন, স্ট্যান্ডিং কমিটিস। দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার 1972 এর 11 অনুচ্ছেদে গোল্ডেন 3টি স্থায়ী কমিটির উল্লেখ আছে।
কয়টা স্থায়ী কমিটি? তিনটি। আপনার 11 অনুচ্ছেদ মনে থাক বা না থাক, মনে রাখবেন বার কাউন্সিলে স্থায়ী কমিটি আছে তিনটা। 11-1 অনুচ্ছেদে বলা হয়েছে বার কাউন্সিলে নিম্নলিখিত স্থায়ী কমিটি নিয়ে গঠিত হবে। কি কি? 1 নম্বরে দেখেন নির্বাহী কমিটি বা এক্সিকিউটিভ কমিটি, 2 নম্বরে আর্থিক কমিটি বা ফিনান্স কমিটি, 3 নম্বরে আইন শিক্ষা কমিটি। এবং এইগুলো আমি একটু বলে দিই, সেটা হলো আপনাদের এমনি জানা থাকা ভালো। নির্বাহী কমিটির সদস্য 5 জন, আর্থিক কমিটির সদস্য 5 জন, আইন শিক্ষা কমিটির সদস্য 9 জন। 9 জনের মধ্যে 5 জন বার কাউন্সিল থেকে, আর বাকি 4 জন বাইরে থেকে। এবং ওই বাকি 4 জনের মধ্যে অ্যাটলিস্ট 2 জন হইতে হবে কোনো আইন কলেজ বা বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক। যদিও এই জিনিস এখানে জানতে চাই নাই, বাট আমি আপনাদের মনে করাই দিচ্ছি আর কি। এখন আমাদের মূল প্রশ্নে এই যে যতটুকু আলোচনা করলাম, মূল প্রশ্নে কিন্তু এটা চাই নাই। তাহলে এটা আমি একটু নিজের মতো করে দিলাম। যদি আপনার সময় কুলায় তাহলে দিবেন, না হলে আমরা মূল প্রশ্নে যা চাইছি সরাসরি সেখানে চলে যাব। দেখেন, চলে আসেন নিবন্ধন কমিটি বা এনরোলমেন্ট কমিটি। অর্থাৎ আপনি যদি আগের টুক না লিখে সরাসরি এখান থেকে উত্তর লিখেন, তাতেও কিন্তু ভুল হবে না। তো দেখেন যে দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972-এর 11 মধ্যে নিবন্ধন কমিটি তথা এনরোলমেন্ট কমিটি সম্পর্কে বলা হয়েছে। অনুচ্ছেদ 11 অনুসারে নিবন্ধন কমিটির সদস্য বলতেন 5 জন। বার কাউন্সিলের সদস্য কয়জন? 15 জন। নিবন্ধন কমিটির সদস্য কয়জন? 5 জন। একজন থাকবেন চেয়ারম্যান, আর বাকি 4 জন কি বলেন? সদস্য। চেয়ারম্যান হবেন প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত আপিল বিভাগের বিচারক। যিনি এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান হবেন তিনি হলেন প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত অ্যাপিলেট ডিভিশনের একজন জাস্টিস। বুঝছেন? প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত হাইকোর্ট বিভাগের 2 জন বিচারক। তাহলে আপিল বিভাগের একজন হলেন চেয়ারম্যান, আর হাইকোর্ট বিভাগের 2 জন হলেন বিচারপতি সদস্য, 3 জন হলো মোট। অ্যাটর্নি জেনারেল 4, এবং বার কাউন্সিলের সদস্যদের মধ্যে হতে 1 মোট 5। এই সদস্য ওই যে 14 জনের মধ্যে থেকে একজন। অ্যাটর্নি জেনারেল তো আছে, আর বার কাউন্সিলের মোট সদস্য তো 15 জন। অ্যাটর্নি জেনারেল তো এর মধ্যে আছে, আর 14 জনের মধ্যে থেকে একজন। বুঝতে পারছেন? কমিটির সদস্য এরা আপনারা যে যাবতীয় পরীক্ষা টরীক্ষা যা নেয় সব এরা নেয়, এরা হলো মাথা। হ্যাঁ, আচ্ছা। তো এখন নিবন্ধন কমিটির কাজ বা ভূমিকা, যারা হাবিজাবি লিখতে চান বা মোটামুটি একটু যৌক্তিক কথা লিখতে চান, এটা আপনি নিজেই পারেন। যে নিবন্ধন কমিটির প্রধান কাজ হলো নিম্ন আদালতের আইনজীবীদের তালিকাভুক্ত পরীক্ষার আয়োজন করা এবং হাইকোর্ট বিভাগের আইনজীবীদের তালিকাভুক্ত করা। তারপরে নিম্ন আদালতের পরীক্ষায় পয়েন্ট আকারে এভাবে লেখা যায় যে প্রথমে কিসের আয়োজন করা? এমসিকিউ। তারপরে কি? লিখিত। এটা একটা পয়েন্ট আকারে দেওয়া যায়। তারপরে কি? ভাইভা। অপরদিকে হাইকোর্ট বিভাগের প্রথমে নেবে কি? লিখিত, তারপরে হচ্ছে কি? ভাইভা। এই 3 আর 2 5টা লিখতে গেলে তো 5টা পয়েন্ট হয়ে যায়। বুঝতে পারছেন? তো যাই হোক, নিবন্ধন কমিটি নিম্নোক্ত কার্যাবলী সম্পাদন করে থাকে। কি কি? আমাদের আরিফ সাহেব ধরে পড়েন, ধরেন। আসছে একজন জিজ্ঞেস করছে যে আমি খালি আরিফ সাহেবকে দিয়ে পড়াই কেন? জি স্যার। আরিফ সাহেবকে দিয়ে পড়ানোর প্রধান কারণ উনি যে ফান করে এটা না, প্রধান কারণ হলো ওনার ভয়েস লাউড। আপনারা অনেকে আমি জোর দিয়ে বললেও আপনার গলা দিয়ে কথা বেরোয় না, কি লজ্জা পান না কি পান আল্লাহ জানে, কিন্তু বলেন না। কিন্তু আরিফ সাহেব জোরে কথা বলতে পারে, বলেন। স্যার, নিবন্ধন কমিটির কাজ ও ভূমিকা। নিবন্ধন কমিটির নিম্নোক্ত কাজ বলে সম্পাদন করে থাকেন। হ্যাঁ, 11(খ)(2) অনুচ্ছেদ অনুযায়ী আইনজীবীদের নিবন্ধন এবং নিবন্ধন কমিটির কাজ আইন দ্বারা নির্ধারিত হবে। বার কাউন্সিলের রুলস এর 60(ক) বিধি অনুযায়ী আইনজীবী হিসেবে 60 আপনার কখনোই মনে রাখার দরকার নাই। জি, আইনজীবী হিসাবে তালিকাভুক্তির জন্য প্রত্যেক আবেদনকারী বার কাউন্সিল কর্তৃক নির্দেশিত এবং তদারকিত পরীক্ষা এমসিকিউ লিখিত মৌখিক সম্পন্ন করবে। হ্যাঁ, 60(খ) বিধিতে বলা হয়েছে প্রত্যেক আবেদনকারী যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সে নিবন্ধন কমিটি কর্তৃক নির্দেশিত এবং তদারকিত মৌখিক পরীক্ষা সম্পন্ন আমি কিন্তু সম্মুখীন হবে। বললাম, কিন্তু আমি কোনো বিধি টিধি ছাড়া বলছি। তারপরে পড়েন,
বার কাউন্সিল কর্তৃক প্রাপ্ত অ্যাডভোকেট হওয়ার সকল আবেদনপত্র নিবন্ধন কমিটিতে উপস্থাপন করতে হয়। উক্ত কমিটি এমন আবেদন মঞ্জুর বা প্রত্যাখ্যান করতে পারে। কিন্তু মঞ্জুরও করতে পারে, আবার কি প্রত্যাখ্যানও করতে পারে। জি, সুতরাং সুতরাং কি আবার? সুতরাং এনরোলমেন্ট বা নিবন্ধন কমিটির প্রধান কাজ হলো প্রত্যেক আবেদনকারী যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে হ্যাঁ তার মৌখিক পরীক্ষা গ্রহণ করা হ্যাঁ এবং এনরোলমেন্ট প্রার্থীগণের দরখাস্ত মঞ্জুর করা। হ্যাঁ নিম্ন 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 আদালতে যারা আইন চর্চা করেন তারা পরবর্তীতে হাইকোর্টে আইন চর্চা করতে চাইলে নিবন্ধন কমিটি এই জন্য হাইকোর্ট পারমিশন পরীক্ষা গ্রহণ। আপনি ইচ্ছা করলে হাইকোর্টে কি কি পরীক্ষা নেয় সেটাও দিয়ে দিবেন, বলবেন যে নিবন্ধন কমিটি হাইকোর্টে তালিকাভুক্তির জন্য প্রথমে লিখিত পরীক্ষার আয়োজন করে, পরে কি ভাইবার আয়োজন করে, পয়েন্ট আকারে দেওয়া যায়। তাহলে আমরা নিবন্ধন কমিটির গঠন জেনে গেলাম এবং তার কার্যাবলী জেনে গেলাম। বুঝতে পারছেন? আচ্ছা, আমি একটু আপনাদের যারা যারা হতাশায় আছেন, যাদের কেস রেফারেন্স মনে থাকে না বা অন্যান্য ধারা টারা মনে থাকে না, ধারা পরের কথা, বাট আমরা এই নোটে অনেক জায়গায় কেস রেফারেন্স করি নাকি ভাই? প্রথমত বলে রাখি, বাংলাদেশ বার কাউন্সিল লিখিত পরীক্ষায় পাশ করতে হলে আপনার যে একটা কেস না লিখলেও আপনি পাশ করবেন ইনশাল্লাহ, যদি উত্তর আপনি যৌক্তিক ভাবে লিখতে পারেন। সো কেস রেফারেন্স দেওয়া কিন্তু বাধ্যতামূলক না, আর কেস না দিলে যে পাশ করবেন না বিষয়টা তাও না। এখন বলতে পারেন যে স্যার তাহলে আপনি দিছেন কেন? দিছি, ভালোর তো কোনো শেষ নাই, আপনার যাতে মনে থাকে। আর মনে যদি একান্তই না থাকে তাহলে তো আর কিছু করার নাই। তাহলে আমরা দেওয়া লাগবে না বলে যে আমরা শিখবো না তা তো না, আমরা তো এখান থেকে শিখে যাব। কেস রেফারেন্সের নাম মনে থাকলো থাকলো, কিন্তু উচ্চ আদালতের নজির তো আশা করি মনে থাকবে। এটা 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 যাতে দেওয়া যায় আর কি। যাই হোক, আচ্ছা আমরা 2-এর খ একটু চলে আসি। দেখেন, বাংলাদেশ বার কাউন্সিল এবং বার অ্যাসোসিয়েশনের মধ্যে পার্থক্য নির্ণয় করে। বার কাউন্সিল আর বার অ্যাসোসিয়েশনের মধ্যে পার্থক্য, বা বাংলাদেশ বার কাউন্সিল এবং আইনজীবী বার সমিতির মধ্যে পার্থক্য কি? আমি একেবারে আজকে শুরুতেই বলছিলাম যে বার অ্যাসোসিয়েশন কিন্তু মানে বার কাউন্সিল কিন্তু একটা, আর বার অ্যাসোসিয়েশন সারা বাংলাদেশে অসংখ্য। এখন এই বার অ্যাসোসিয়েশন আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো সুপ্রিম কোর্ট বার সমিতি আর একটা হলো লোকাল বার সমিতি। সুপ্রিম কোর্ট বার সমিতি সারা বাংলাদেশে একটাই, কিন্তু লোকাল বার সমিতি সারা বাংলাদেশে অসংখ্য আছে। সুপ্রিম কোর্ট বার সমিতি কারা? সুপ্রিম কোর্ট বার সমিতির সদস্য আপনি তখনই হতে পারবেন, আগে আপনাকে আইনজীবী হয়ে যে কোনো লোকাল বার সমিতির সদস্য হতে হবে। তারপরে যখন আপনি হাইকোর্টে এনরোলড হইবেন, তারপরে হলো সুপ্রিম কোর্ট বার সমিতির সদস্য হবে। বুঝতে পারছেন? তো তাহলে আমাদের পার্থক্য যদি আমি বলি যে আইনজীবীদের নিয়ন্ত্রণকারী সংস্থা হলো বাংলাদেশ বার কাউন্সিল, পক্ষান্তরে স্থানীয় আইনজীবীদের যে স্থানীয় যে সমিতি সেটারে বলে বার অ্যাসোসিয়েশন। নাকি সারা বাংলাদেশে বার কাউন্সিল একটাই, কিন্তু সারা বাংলাদেশে বার অ্যাসোসিয়েশন কি অসংখ্য। দুইটা পেলাম। বার কাউন্সিলের কোনো প্রকারভেদ নাই, কিন্তু বার অ্যাসোসিয়েশনের প্রকারভেদ আছে। বার অ্যাসোসিয়েশন দুই প্রকার, একটা হলো সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন আর একটা কি লোকাল বার অ্যাসোসিয়েশন। তারপরে বার কাউন্সিল একটা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, বার অ্যাসোসিয়েশন সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান না। বুঝছেন? বার কাউন্সিল গঠিত হয় বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার 1972, যা প্রণয়ন করে প্রেসিডেন্ট। কিন্তু বার অ্যাসোসিয়েশনের অনুমোদন দেয় কে? বার কাউন্সিল। বার কাউন্সিল এই তো অনেকগুলাই তো হয়ে যায়। বুঝতে পারছেন? তো তারপরে ও আরো যদি বলি যে বার কাউন্সিলের সদস্য এতজন, কিন্তু বার অ্যাসোসিয়েশনের সদস্য এটা ওই সংশ্লিষ্ট বার অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্র অনুসারে নির্ধারিত হয়ে থাকে। আরিফ সাহেব পড়েন, পড়েন, আপনি পড়লে ভালো হবে। দেখেন 1 নাম্বার থেকে পড়েন। বার কাউন্সিল ও বার অ্যাসোসিয়েশনের মধ্যে পার্থক্য। দি বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার এন্ড বার কাউন্সিল অর্ডার 1972 এর অনুচ্ছেদ 2B অনুসারে এই আদেশের অধীন গঠিত বাংলাদেশ বার কাউন্সিল। অপরদিকে দি বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার বার কাউন্সিল 1972 অনুচ্ছেদ 2BB অনুসারে বার অ্যাসোসিয়েশন বলতে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন বা যে কোনো স্থানীয় বার অ্যাসোসিয়েশনকে বোঝায়। দেশে বার কাউন্সিল নামক সংস্থা মাত্র একটি, অপরদিকে দেশে বার অ্যাসোসিয়েশনের সংখ্যা অসংখ্য। অসংখ্য। জি।
বার কাউন্সিল দেশের সকল আইনজীবীদের সমন্বয়ে গঠিত। জি অপরপক্ষে বার অ্যাসোসিয়েশন প্রত্যেক জেলায় স্থানীয় অ্যাসোসিয়েশনদের সমন্বয়ে গঠিত। স্থানীয় আইনজীবীদের সরি, হ্যাঁ, যারা আছে, আইনজীবীদের সমন্বয়ে গঠিত। গোপালগঞ্জ বার অ্যাসোসিয়েশন, যারা মাদারীপুর বার আছে, কাউন্সিল, মাদারপুরদের বার অ্যাসোসিয়েশন। জি জি স্যার, হুম, বার কাউন্সিল একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। হ্যাঁ অপরপক্ষে বার অ্যাসোসিয়েশন এরকম কোন সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান নয়। নাই। জি বার কাউন্সিলের মোট সদস্য সংখ্যা 15 জন। জি অন্যদিকে বিভিন্ন বার অ্যাসোসিয়েশন ভিন্ন ভিন্ন সংখ্যক সদস্য থাকে। অর্থাৎ বার অ্যাসোসিয়েশনের সদস্য সারা বাংলাদেশে কিন্তু এক না। তাকে দেখবেন যে গোপালগঞ্জ বার অ্যাসোসিয়েশনের সদস্য এতজন, নীলফামারীর এতজন, এটা ওই জায়গার সংশ্লিষ্ট গঠনতন্ত্র অনুসারে ডিপেন্ড করে যে কতজন হবে। তারপরে জি স্যার, বার কাউন্সিলে 14 জন সদস্য নির্বাচিত, একজন পদাধিকার বলে সদস্য থাকে। অপরপক্ষে বার অ্যাসোসিয়েশনের সবাই নির্বাচিত সদস্য। জি বার কাউন্সিলে পদের মেয়াদ মাত্র 3 বছর। এই অর্থাৎ বার কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হয় 3 বছর পর পর। আর বার অ্যাসোসিয়েশনের পদের মেয়াদ মাত্র 1 বছর। আচ্ছা, এখানে এখানে একটা কথা বলে রাখা বলে রাখা ভালো আর কি, 1 বছর এটা সব ক্ষেত্রে সঠিক না। এটা কোথাও কোথাও 2 বছর পরে হয়। নীলফামারী বার অ্যাসোসিয়েশনের নির্বাচন হয় 2 বছর পরে, গোপালগঞ্জে হয় 1 বছর পরে। এটা ওই সংশ্লিষ্ট এলাকার যে বার অ্যাসোসিয়েশন সেটার গঠনতন্ত্র অনুসারে নির্ভর করে। তারপরে বার কাউন্সিল কাজ দেশের সকল আইনজীবীদের জন্য প্রযোজ্য। জি অপরদিকে বার অ্যাসোসিয়েশনের কাজ সংশ্লিষ্ট সদস্যদের জন্য প্রযোজ্য। জি বার কাউন্সিল সরকার কর্তৃক নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান। বার কাউন্সিল বাংলাদেশ সরকার কর্তৃক একটা নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান। অপরদিকে বার অ্যাসোসিয়েশন বার কাউন্সিল কর্তৃক নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান। হুম বার কাউন্সিল আইনজীবীদের সনদ প্রদানকারী প্রতিষ্ঠান। অপরদিকে বার অ্যাসোসিয়েশন এরকম কোনো ক্ষমতা এরকম কোনো নাই। ক্ষমতা নাই। জি বার অ্যাসোসিয়েশন সরকারের অনুমতিক্রমে বিধি প্রণয়ন করতে পারে। হ্যাঁ অপরপক্ষে বার অ্যাসোসিয়েশন এরকম কোনো ক্ষমতা নেই। নেই। হ্যাঁ বার কাউন্সিল আইনজীবীদের জন্য অনুসরণীয় পেশাগত আচরণ সংক্রান্ত বিধি বিধান তৈরি করে এবং তা ভঙ্গ করলে শাস্তিরও বিধান আছে। অপরদিকে বার অ্যাসোসিয়েশন এরকম কোনো ক্ষমতা নেই। বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদাধিকার বলে বার কাউন্সিল সভাপতি। অপরদিকে বার অ্যাসোসিয়েশনের সভাপতি উক্ত অ্যাসোসিয়েশনের সদস্যদের ভোটে নির্বাচিত প্রত্যক্ষ ভোটে জি নির্বাচিত স্যার। হয়। তো মোটামুটি খেয়াল করেন যে বার কাউন্সিল আর বার অ্যাসোসিয়েশনের কোনো পার্থক্য আপনারা মানে বুঝতে পারছেন তো নাকি? 13টা দিয়েছে। 13 আপনার এত যে দেওয়া লাগবে বিষয়টা তা না, যতগুলো মনে থাকে দিবেন আর কি, বুঝে বুঝে দিয়ে দিবেন। জি আচ্ছা, আমরা 2-এর গতে চলে আসি। দেখেন যে আহ, আইনজীবী হওয়ার জন্য একজন ব্যক্তির কোন শর্তাদি পূরণ করা আবশ্যক। আপনি যদি আইনজীবী হতে চান তাহলে আপনার কোন কোন শর্তগুলো পূরণ করতে অবশ্যই হবে, নতুবা কিন্তু আপনি আইনজীবী হতে পারবেন না। তো সর্বপ্রথম আমরা যদি দেখি, দেখেন আইনজীবী হওয়ার যোগ্যতা এবং অযোগ্যতা। আইনজীবী হওয়ার জন্য প্রয়োজনীয় যোগ্যতা এবং অযোগ্যতার 27 অনুচ্ছেদে আলোচনা করা হয়েছে। হাইকোর্ট বিভাগে আইন পেশা করার অনুমতির জন্য প্রয়োজনীয় যোগ্যতা আন্ডারলাইন করে 21 অনুচ্ছেদে বলা হয়েছে। অর্থাৎ আপনি যদি হাইকোর্ট বিভাগে আইন পেশা পরিচালনা করতে চান তাহলে আপনার যোগ্যতা সম্পর্কে বলেছে 21 অনুচ্ছেদে। আর 27 অনুচ্ছেদে উল্লেখিত যোগ্যতা অযোগ্যতা প্রথমত নিম্ন আদালতের অ্যাডভোকেটের জন্য হলেও এই যোগ্যতা অযোগ্যতা হাইকোর্ট বিভাগে আইনজীবী হওয়ার জন্য প্রযোজ্য। তাহলে এখানে দুইটা বিষয়, আপনি যদি আইনজীবী হওয়ার যোগ্যতা অযোগ্যতা এটা বলছে 27, আর আইনজীবী তো আগে হতে হবে, তারপর হলো হাইকোর্টে আইনজীবী হওয়ার যোগ্যতা কত 21। তাহলে যদি তাহলে দেখেন অনুচ্ছেদ 27 অনুযায়ী একজন ব্যক্তিকে আইনজীবী হওয়ার জন্য নিম্নোক্ত শর্তাদি পূরণ করতে হবে। কি কি? প্রথম দেখেন বাংলাদেশের নাগরিক হতে হবে। একেবারে প্রথম যে কথা সেটা হলো তার বাংলাদেশী নাগরিক হতে হবে। ন্যূনতম 21 বছর বয়স হইতে হবে। অর্থাৎ আপনি 21 বছরের কম বয়সে উকিল হওয়া যাবে না, অ্যাডভোকেট হওয়া যাবে না। আইন বিষয়ে ডিগ্রি থাকতে হবে, ডিগ্রি এলএলবি ডিগ্রি থাকতে হবে, সেটা পাস কোর্স হোক আর অনার্স হোক। বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো বিশ্ববিদ্যালয় থেকে বা বার কাউন্সিল কর্তৃক বাইরের কোনো বিশ্ববিদ্যালয় থেকে অথবা ব্যারিস্টার হলে, তাহলে আপনার এলএলবি ডিগ্রিটা বাংলাদেশের ভেতর থেকে হইতে পারে, পৃথিবীর অন্য কোনো দেশ থেকে হতে পারে, বাট অবশ্যই সেটা বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক স্বীকৃত হইতে হবে, অথবা সে ব্যারিস্টার হতে পারে। অ্যাডভোকেট তালিকাভুক্ত পরীক্ষায় পাশ করতে হবে। তো আপনার এলএলবি ডিগ্রি হোক থাকুক আর ব্যারিস্টার হোক যাই হোক না কেন, আপনার বাংলাদেশে হিসাবে কি দিতে হবে? এই বার কাউন্সিলের যে পরীক্ষা আছে পরীক্ষা দিতে হবে। পরীক্ষার ফি ও নিবন্ধন ফি দিতে হবে। একজন ব্যক্তি 7 বছর ধরে আন্ডারলাইন করেন মোক্তার হিসেবে কাজ করলে
এবং উপরের শর্ত পূরণ করলে সে অ্যাডভোকেট বলে গণ্য হবে। এখন কথা হলো যে একজন ব্যক্তি মোক্তারের বিধান মানে বাতিল করে নাই কিন্তু কার্যকর আর নাই। মোক্তার হলো কি, যে একটা শর্ত ব্যতীত, মানে তার ল ডিগ্রি নাই, এলএলবি ডিগ্রি নাই, এটা ছাড়া বাকি শর্ত পূরণ করতে হবে, 21 বছর হইতে হবে, এই তো নাগরিক হইতে হবে, সবকিছু হইতে হবে, এবং সে একজন আইনজীবী সহকারী হিসেবে কাজ করেছে 7 বছর। কত বছর? 7 বছর। তাইলে আর তার এক্সট্রা করে আর এলএলবি ডিগ্রির দরকার নাই, কিন্তু তার পরীক্ষা অবশ্যই দেওয়া লাগবে, যে এমসিকিউ, লিখিত, ভাইবা। বাট এখন আর এই মোক্তারের বিধানাবলী প্রযোজ্য নাই, বাতিল করে নাই, এখনো বিধান আছে কিন্তু কার্যকারিতা নাই। বুঝতে পারছেন? আচ্ছা, এছাড়া দেখেন এরপরে যদি চলে আসি, যে সরকারি চাকরি হতে নৈতিক অবক্ষয়ের কারণে অপসারিত হলে এক্ষেত্রে 2 বছর অতিক্রম হতে হবে। খুবই গুরুত্বপূর্ণ কথা, মনে রাখতে হবে। 27 অনুচ্ছেদে এই কথাটা আছে। সরকারি চাকরি হতে নৈতিক অবক্ষয় জনিত কারণে, নৈতিক অবক্ষয় জনিত মানে তো বিশ্বাস ভঙ্গ করছেন, চুরি করছেন, খারাপ কোনো কাজ করছেন, করে আপনার চাকরি চলে গেছে, অপসারিত হলে অতিক্রান্ত মানে অতিক্রম হতে হবে কত বছর? 2 বছর। 2 বছরের আগে কিন্তু পরীক্ষা দিলে আপনার অসদাচরণ বলে গণ্য হবে। 2 বছর পরে দেওয়া যাবে। হ্যাঁ, নৈতিক অবক্ষয় জনিত কোনো কারণে অপরাধে দণ্ডিত হলে, আপনি সরকারি কর্মজীবী হন বা না হন, আমরা ধরেন একজন ব্যক্তি, সে সরকারি কর্মচারী না কিন্তু সে চুরি করে শাস্তি পাইছে, বা বিশ্বাসভঙ্গ করে কি শাস্তি পাইছে, বা ইফটিজিং করে শাস্তি পাইছে, সেক্ষেত্রে অতিক্রম হইতে হবে কত বছর? 5 বছর। তাহলে একজন সরকারি কর্মকর্তা যদি বরখাস্ত হয় নৈতিক অবক্ষয় জনিত কারণে, তাহলে অতিক্রম হতে হবে কত? 2 বছর। আর সরকারি কর্মকর্তা হোক বা না হোক, সে যদি কি হয়, এই নৈতিক অবক্ষয় জনিত অপরাধে দণ্ডিত হয়, তাহলে অতিক্রম হতে হবে কত বছর? 5 বছর। এই দুইটা ভিভিআই কেন, সামনে প্রবলেমেটিক প্রশ্ন পাবো, এই দুইটা লাগে। যে আপনার কাছে একজন এসে পরামর্শ চাইছে যে সে অমুক সালে দণ্ডিত হয়েছিল বা অমুক সালে চাকরি থেকে অপসারিত হয়েছিল, এখন সে পরীক্ষা দিতে চায়, আপনি তার কি পরামর্শ দিবেন? তাহলে এই বিষয় বলে আছে কত ধারায়? 27 অনুচ্ছেদে। 27 অনুচ্ছেদে। এখন আমরা চলে আসি অ্যাডভোকেট হওয়ার যোগ্যতা, অযোগ্যতা। যোগ্যতারে না করলে হয়ে যায় অযোগ্যতা, বুঝার নাই? বাংলাদেশের নাগরিক না হলে, আইন বিষয় ডিগ্রি না থাকলে, 21 বছরের কম বয়স হলে, যোগ্যতারে না করলে কি হয়ে যায়? অযোগ্য। দেখেন অনুচ্ছেদ 27-এর 3 অনুসারে কোন ব্যক্তি অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হওয়ার অযোগ্য হবে যদি, এই অযোগ্যতা অলরেডি আমরা জানি, যে দুইটা পয়েন্ট উপরে বললাম সেটাই, সরকারি বা বেসরকারি সরকারি বা সরকারি বিধিবদ্ধ সংস্থার চাকরি হতে নৈতিক স্খলনের অভিযোগে অপসারিত বা বরখাস্ত হয় এবং অপসারণের তারিখ হতে 2 বছর অতিক্রম না করলে, এটা কি? অযোগ্যতা। অথবা এই যে দেখেন, সে নৈতিক স্খলনজনিত অপরাধে দণ্ডিত হয় এবং দণ্ডিত হওয়ার তারিখ হতে 5 বছর বা সরকার কর্তৃক অফিসিয়াল গেজেট নোটিফিকেশন দ্বারা সরকার যেমন কম মেয়াদ উল্লেখ করে এমন সময় অতিবাহিত না হলে। আপনার ওই পরের পয়েন্ট বোঝার দরকার নাই, আপনি জাস্ট মনে রাখেন যে নৈতিক অবক্ষয় জনিত কারণে যদি দণ্ডিত হয় তাহলে অতিক্রম হতে হবে কত বছর? 5 বছর। অথবা সরকার যদি কখনো নিয়ম করে যে না 5 বছর অতিক্রম হওয়ার দরকার নাই, 2 বছর হলেই হবে, সেটা ভিন্ন কথা, কিন্তু এমনি সাধারণ নিয়ম কত? 5 বছর। আর নিচে যে 27-এর ক খ এটা কেটে দেন, একটু পড়ার প্রয়োজন নাই, এই যে একটা প্যারা না 3 লাইন, ওটা দরকার নাই। তাহলে অ্যাডভোকেট হওয়ার যোগ্যতা বলেন অযোগ্যতা বলেন দুইটাই আছে কত দ্বারাই? 27। আর হাইকোর্টেরটা কিন্তু আমরা পড়ি নাই। হাইকোর্টেরটা কি হইতে হবে আমি একটু বলে দিই। নিম্ন আদালতের অ্যাডভোকেট হওয়ার পর 2 বছর অতিবাহিত হবে। কত বছর? 2 বছর। আর যদি আপনার এলএলবি হায়ার সেকেন্ড ক্লাস, এলএলএম এ হায়ার সেকেন্ড ক্লাস, মানে এলএলএম বুঝেন তো, মাস্টার অফ ল, এলএলএম এ যদি হায়ার সেকেন্ড ক্লাস থাকে তাহলে 1 বছর অতিক্রম হইলেই হবে। এ হলো কথা। এখন আমরা 2 এর ঘতে একটা প্রশ্ন আছে, আরিফ সাহেব এটা জোরে পড়েন। একজন 42 বছর বয়স্ক ব্যক্তি সরকারি চাকরি থেকে 2/1/2020 খ্রিস্টাব্দ তারিখে বরখাস্ত হন। 2/1/2020 মানে জানুয়ারি মাসের 2 তারিখ 2020 সাল। জি। ফেব্রুয়ারি 2021 সালে তিনি আইনজীবী বিষয়ে তালিকাভুক্তের জন্য বাংলাদেশ বার কাউন্সিলে পরীক্ষা দিতে ইচ্ছুক। হ্যাঁ, একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে আইন ও যুক্তি সহ তাকে উপযুক্ত পরামর্শ দিন। দেখি আমরা একটু মানে মাইক্রোফোনটা পিছনে দেন, বিশ্বজিৎ সাহেব দেন। বিশ্বজিৎ সাহেব উত্তর না দেখে বলেন আপনি কি পরামর্শ দেবেন তারে? স্যার, যদি সে সরকারি চাকরি থেকে নৈতিক স্থলনজনিত এসে
নৈতিক অবক্ষয়ের কারণে সে যদি থাকে শুলে চড়াবো আপনাদের। সেই ক্ষেত্রে সে দিতে পারবে না। আর যদি নৈতিক অবক্ষয় যদি না থাকে সেই ক্ষেত্রে পারবে, যারা নেগেটিভ পজিটিভ দুইটা এখন এই জায়গায় কি লিখবেন আপনি, কি পরামর্শ দিবেন তাহলে? এই জায়গা তো স্যার একটা জিনিস নৈতিক অবক্ষয়ের কথা বলে নাই, যারা 42 বছর বয়স্ক সরকারি চাকরি থেকে, কিন্তু এখানে তো স্যার একটা জিনিস নৈতিক অবক্ষয় নাই এখানে। আচ্ছা, যাই হোক, নেগেটিভ ও পজিটিভ দুইটা মিলেই করা যায় স্যার স্যার। তাহলে তো আপনি কি পরামর্শ দেবেন সেটা বলেন। এখানে সে করতে পারবে না। আশেপাশে যা বলার বলুক, আপনি কি বলবেন সেটা আমি উত্তর হিসেবে এখানে নিচ্ছি। সে নৈতিক অবক্ষয় জনিত কারণে সে ই করতে পারবে না, সেটা বলা যাচ্ছে। পরীক্ষা দিতে পারবে কি পারবে না এটা বলেন। পারবে না, কারণ কি হয় না? যদি বলেন যে পারবে না, সেই ক্ষেত্রে যুক্তি কি? পারবে না ক্ষেত্রে 2 বছর হতে হবে না, 20 আর 21 পারবে স্যার, যদি না বলেন পারবে সেক্ষেত্রে বললে- যুক্তি কি? হ্যাঁ, সেক্ষেত্রে যুক্তি হলো 2 বছর এখন হয় নাই, 2 বছর হয় নাই। বরখাস্ত হওয়ার পর 2 বছর হয় না। হয় নাই। আর উনি যে কথা বলতেছে স্যার, এই জায়গা তো নৈতিক অবক্ষয়ের কথা বলে নাই, তাহলে বলবেন যে যদি সে নৈতিক অবক্ষয়জনিত কারণে এই বরখাস্ত না হয়ে থাকে সেটা পারবে। তাহলে পরীক্ষা দিতে পারবে। পারবে। আর যদি নৈতিক অবক্ষয়জনিত কারণে বরখাস্ত হয় তাহলে পরামর্শ দেবো তুমি পরীক্ষা দিও না, 2 বছর শেষ হোক তারপরে পরীক্ষা দিও। এই জায়গায় নৈতিক অবক্ষয় দেন আমাদের ফেরদৌস সোনা একটা কথা বলছে, ওনার মাইক্রোফোনটা দিন, এমনি সে বলে না, বলে। তারা এখানে বলছে যে সরকারি চাকরি থেকে বরখাস্ত হয়েছে, এখানে তো খারাপ কিছু না করলে তারা বরখাস্ত করে নাই, তাহলে এখানে ধন্যবাদ। তো আমাদের বুঝে নিতে হবে যে এখানে খারাপ কিছু না করলে বরখাস্ত করে না, কে সরকার চেঞ্জ হলে বরখাস্ত করে না? সেটাও তো স্যার আচ্ছা, যাই হোক, আমাদের তো ওখানে উপরে পড়ে আসছে নৈতিক অবক্ষয়জনিত কারণে। এখানে প্রশ্নে কি নৈতিক অবক্ষয় আছে? না। এখন যদি ধরে নিই যে বরখাস্ত যেহেতু হয়েছে নৈতিক অবক্ষয়, তাহলে বলবেন যে 2 বছর পরে পরীক্ষা দেওয়ার পরামর্শ দেব। এ হলো কথা। তো আইনগত পর্যালোচনা না পড়লাম, এই জায়গা যা আছে আপনি যে দিকে যাবেন সেটাই সঠিক, কিন্তু ব্যাখ্যা ওই জায়গা দেওয়া লাগবে। কত অনুচ্ছেদ লিখবেন? 27। 27। আর অনুচ্ছেদ যদি মনে না থাকে তাহলে লিখবেন সংশ্লিষ্ট অনুচ্ছেদ বা সংশ্লিষ্ট বিধান অনুসারে। আচ্ছা, দেখেন 3-এর ক আসি। 3-এর ক, দ্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল ওয়ার্ডার এন্ড রুলস 1972 এর বিধান অনুযায়ী ট্রাইব্যুনালের গঠন ও কার্যাবলী আলোচনা করুন। ট্রাইব্যুনাল, 333 সমস্যা। আচ্ছা, ট্রাইব্যুনাল কেন গঠিত হয় সেটা আগে আমি একটু বলে নিই। সেটা হলো যে দ্য ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড এটিকেট, মানে আইনজীবীদের পেশাগত শিষ্ট আচরণ ও শিষ্টাচার বিধিমালা, বা এই যে বিধিমালা আছে আচরণ রিলেটেড যে বিধিমালা, ওখানে আমার 4টা অধ্যায় আছে। 4টা অধ্যায় হলো কার কার? আইনজীবী তার সহকর্মীর সাথে কিভাবে ব্যবহার করবে, মানে একজন আইনজীবী আর একজন আইনজীবীর সাথে কিভাবে আচরণ করবে, এটা একটা। তারপরে আইনজীবী মক্কেলের সাথে কেমন ব্যবহার করবে, আচরণ করবে। আইনজীবী কোর্টের প্রতি কি দায়িত্ব কর্তব্য পালন করবে, আর আইনজীবী জনগণের প্রতি কি দায়িত্ব কর্তব্য পালন করবে। এই জায়গায় মোট 42টা বিধি আছে। এই 42টা বিধির কোনো একটা যদি কোনো আইনজীবী লঙ্ঘন করে, তাহলে তার বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তি এই বাংলাদেশ বার কাউন্সিলের অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ ওই যে ওদের যে ট্রাইব্যুনাল আছে, বার কাউন্সিল ট্রাইব্যুনালে গিয়ে মামলা দায়ের করতে পারে। তখন ট্রাইব্যুনাল ওই আইনজীবীর কি করবে? বিচার করবে। এবং বিচার শেষে একজন অ্যাডভোকেটকে ইচ্ছা করলে ওই ভর্ৎসনা বা তিরস্কার করতে পারে, বা তার পেশা থেকে সাময়িকভাবে বরখাস্ত করতে পারে, বা স্থায়ীভাবে অপসারণও করতে পারে। তাইলে আমার সহজ কথা হলো, যদি আপনারা বলে যে বার কাউন্সিল ট্রাইব্যুনালের কাজ কি, আইনজীবীরা যদি পেশাগত অসদাচরণ করে তখন তার বিরুদ্ধে মামলা হয় কোথায়? ট্রাইব্যুনাল। এবং ট্রাইব্যুনালে মামলা করলে পরবর্তীতে যদি সেটা প্রমাণিত হয় যে আসলেই সে এটা করেছে, তখন ওখানে 3 ধরনের শাস্তি তারা দিতে পারে। ভর্ৎসনা বা তিরস্কার, মানে তারে একটু ক্রিটিসাইজ করে ছেড়ে দিল যে আপনি এমন কাজ কেন করলেন, লজ্জা নাই, এই সেই কিছু বললো। অথবা তারে বলতে পারে যে এক মাস পর্যন্ত আপনার পেশা স্থগিত থাকবে, আপনি এই পেশা পরিচালনা করতে পারবেন না, অথবা স্থায়ীভাবে তারে বরখাস্ত করতে পারে। এই হলো কথা। সাময়িকভাবে পারে, স্থায়ীভাবে পারে, আর শুধু ভর্ৎসনাও করতে পারে। তো তাহলে ট্রাইব্যুনালের মোটামুটি কাজ এটাই। আমরা একটু চলে আসি ট্রাইব্যুনালের গঠন। আর ট্রাই মানে হলো 3,
যত জায়গায় আমরা প্রিলিতে পড়ছিলাম ট্রাইব্যুনালের সদস্য কয়জন? 3 জন। তাতে সেটা বার কাউন্সিল ট্রাইব্যুনাল হোক আর ইলেকশন ট্রাইব্যুনাল হোক, ট্রাই থাকলেই কয়জন? 3 জন। দেখেন ট্রাইব্যুনালের গঠন। একজন তালিকাভুক্ত অ্যাডভোকেট পেশাগতভাবে দোষী বা অন্য কোনো ধরনের অসদাচরণের দোষে অভিযুক্ত হলে তা নিষ্পত্তি করার জন্য দ্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার 1972 আন্ডারলাইন করেন অনুচ্ছেদ 33 মধ্যে বার কাউন্সিল ট্রাইব্যুনাল গঠন সম্পর্কে বলা হয়েছে। অনুচ্ছেদ 33 1 অনুযায়ী বার কাউন্সিল আন্ডারলাইন করেন এক বা একাধিক ট্রাইব্যুনাল গঠন করতে পারে। কয়টা? এক বা একাধিক। সর্বমোট বলতেন 3 জন সদস্য নিয়ে ট্রাইব্যুনাল গঠিত হবে। তাহলে ট্রাইব্যুনালের সদস্য কয়জন? 3 জন। 3 জন কারা কারা? দেখেন বার কাউন্সিলের সদস্যদের মধ্যে হইতে 2 জন। বার কাউন্সিলের যে সদস্য আছে এর মধ্যে থেকে নির্বাচিত 2 জন। নির্বাচিত। আচ্ছা, অ্যাডভোকেটদের মধ্যে হতে একজন নিয়ে বার কাউন্সিল ট্রাইব্যুনাল গঠিত হবে। তাহলে ওই সদস্যদের মধ্য থেকে 2 জন, আর এমনি যে সাধারণ যে আইনজীবী আছে তার মধ্যে থেকে একজন। মোট কয়জন? 3 জন। এই 3 জনের মধ্যে যিনি প্রবীণ তিনি ট্রাইব্যুনালের কি হবেন? চেয়ারম্যান। চেয়ারম্যান। তাহলে এখানে একটা বিষয় যদি দেখেন যে অ্যাটর্নি জেনারেল কি এই ট্রাইব্যুনালের সদস্য? অ্যাটর্নি জেনারেল নিবন্ধন কমিটির সদস্য, কিন্তু উনি কিন্তু ট্রাইব্যুনালের সদস্য না। তারপরে দেখেন বিধি 49 অনুযায়ী বার কাউন্সিলের সচিব পদাধিকার বলে ট্রাইব্যুনালের সেক্রেটারি বা সচিব হবেন। যিনি বার কাউন্সিলের সচিব তিনি ট্রাইব্যুনালেরও সচিব, এবং ট্রাইব্যুনাল কর্তৃক নোটিশ ইস্যুর জন্য এবং এই অধ্যায়ে বর্ণিত সকল কাজের জন্য তিনি বাধ্য থাকবেন। উল্লেখ্য যে অ্যাটর্নি জেনারেল কোন ট্রাইব্যুনালের সদস্য হতে পারবেন না। যিনি অ্যাটর্নি জেনারেল তিনি এখানে সদস্য হতে পারবেন। এখন আমরা যদি চলে আসি যে ট্রাইব্যুনালের কার্যাবলী কি কি। ট্রাইব্যুনালের কার্যাবলী ওই মোটামুটি তো আমরা জানি ট্রাইব্যুনালের কার্যাবলী কি কি। যদি একটু দেখি, একটু পড়ে ফেলি। দেখেন বার কাউন্সিল ট্রাইব্যুনালের কার্যাবলী সম্পর্কে দ্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার 1972 34 অনুচ্ছেদে আলোচনা করা হয়েছে। আন্ডারলাইন করেন 34 অনুচ্ছেদ। 34 অনুচ্ছেদ অনুযায়ী বার কাউন্সিল ট্রাইব্যুনাল নিম্নলিখিত কার্যাবলী সম্পাদন করতে পারে। কি কি দেখেন? অ্যাডভোকেটগণের আচরণ সংক্রান্ত অনুসন্ধানের জন্য ট্রাইব্যুনাল শুনানির জন্য একটি তারিখ নির্দিষ্ট করবে এবং সংশ্লিষ্ট অ্যাডভোকেট এবং অ্যাটর্নি জেনারেলকে সাক্ষ্য প্রদানের জন্য নোটিশ দিবে। অর্থাৎ যখন ওই অ্যাডভোকেটের বিরুদ্ধে কোনো মামলা ট্রাইব্যুনালে করবে তখন ওই মামলা করার পরে শুনানির জন্য একটা কি দিবে? তারিখ দিবে, এবং সেই সাথে সাথে যে আইনজীবীর বিরুদ্ধে মামলা করা হলো তাকে এবং অ্যাটর্নি জেনারেল কি দিবে? নোটিশ দিবে। তারপরে দেখেন অনুসন্ধান শেষে ট্রাইব্যুনাল অভিযোগটি বাতিল করতে পারেন। সবকিছু শুনে মেলে যদি মনে হয় যে না, যে এই অ্যাডভোকেটের বিরুদ্ধে যে অভিযোগ দিছে এটা আসলে ভিত্তি নাই, তাহলে অভিযোগ কি করবে? বাতিল। এবং যে ক্ষেত্রে বার কাউন্সিলের নিজস্ব উদ্যোগে ট্রাইব্যুনাল অভিযোগ প্রেরণ করা হয়েছিল সেক্ষেত্রে পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দিতে পারেন, বা অনুচ্ছেদ 32 1 অনুযায়ী যে কোনো শাস্তি হবে, শাস্তি লেখেন, শাস্তি আরোপ করে আদেশ প্রদান করতে পারে। এখন তাহলে সহজভাবে কিভাবে লিখবো আমি? যে ট্রাইব্যুনাল অনুসন্ধান শেষে কোনো অভিযোগ খারিজ বা বাতিল করতে পারেন, ইচ্ছা করলে কি দিতে পারে? শাস্তি দিতে পারে, বা বার কাউন্সিল কর্তৃক নির্দেশিত কোনো পদক্ষেপ অনুসরণ করতে পারেন। ট্রাইব্যুনাল কোনো অ্যাডভোকেটকে আইন চর্চা হতে আন্ডারলাইন করেন, আইন চর্চা হতে অব্যাহতি দিলে গোল্ডেন অব্যাহতির মেয়াদ। ট্রাইব্যুনাল যদি কোনো আইনজীবীকে বলে দেয় যে তুমি এই আইন পেশা পরিচালনা করবা না সাময়িক সময়ের জন্য, তাহলে অবশ্যই কি দিবে? অবশ্যই কতদিনের জন্য তার অব্যাহতি দেওয়া হলো এই তারিখ কি করবে? উল্লেখ করবে, এবং উক্ত ব্যক্তি যেন অন্য কোনো আদালত বা কর্তৃপক্ষের নিকট আইন চর্চা থেকে বিরত থাকে তা কি করে দিবে? নির্দিষ্ট করে দিবে। ট্রাইব্যুনাল কার্যধারার জন্য খরচ প্রদানের আদেশ দিতে পারে। খরচ বা প্রতিরোধক খরচ সংক্রান্ত বিশেষ বিষয়ে ট্রাইব্যুনালের যে কোনো আদেশ হাইকোর্টের আদেশের ন্যায় কার্যকর হবে। ট্রাইব্যুনাল ওই কার্যধারার জন্য খরচ প্রদানের নির্দেশ দিতে পারে যে তুমি এটা খরচ দিবা, এবং খরচ যদি দেয় সেটা হাইকোর্টের মতোই কি হবে? কার্যকর হবে। অভিযোগ মিথ্যা বা হয়রানিমূলক হলে অভিযোগকারীকে অনধিক গোল্ডেন 500 টাকা জরিমানা করতে পারে। 500 টাকা। যদি যে অভিযোগ করছে যদি মনে হয় যে না তিনি যে অভিযোগ করছে এটা হলো হয়রানিমূলক, মিথ্যা, তাহলে জরিমানা করবে কত? 500 টাকা। উক্ত অর্থ ক্ষতিগ্রস্ত অ্যাডভোকেটকে ক্ষতিপূরণ হিসেবে প্রদান করা হবে, এবং ওই 500 টাকা পাবে কে? ক্ষতিগ্রস্ত অ্যাডভোকেট। অনেক টাকা। 500 টাকা 1972 সালের প্রেক্ষাপট যদি চিন্তা করি অনেক টাকা, বাট
এই 2026-এ এসে খুবই নগণ্য নাকি? তো এই জায়গায় এইসব জায়গা বৃদ্ধি করা উচিত, এই জায়গা 500-এ 50,000 লিস্ট করা উচিত। আচ্ছা দেখেন, ট্রাইব্যুনাল নিজ উদ্যোগে বা আবেদনের ভিত্তিতে রিভিউ আদেশ দিতে পারে। তারপরে দেখেন, আপনাদের ইলেকট্রিসিটি নাই, এই যে আমরা অন্য পন্থায় আছি। দেখেন অনুচ্ছেদ 35 অনুসারে দেওয়ানি আদালতের যে এখতিয়ার ক্ষমতা আছে বার কাউন্সিল কর্তৃক গঠিত ট্রাইব্যুনালেরও একই ক্ষমতা থাকবে। তাহলে দেওয়ানি আদালতের যে যে ক্ষমতা আছে ট্রাইব্যুনালেরও সেই ক্ষমতা আছে। অনুসন্ধানের উদ্দেশ্যে ট্রাইব্যুনাল নিম্নোক্ত ক্ষমতা প্রয়োগ করতে পারে: যে কোনো ব্যক্তির উপস্থিতি নিশ্চিত করা, বুঝছেন? উনি কাউরে সমন দিতে পারে যে তুমি অমুক তারিখে হাজির হও। দলিল উপস্থাপনে বাধ্য করা, সমন দিয়ে বলতে পারে যে অমুক দলিল উপস্থাপন করো। ও সাক্ষী পরীক্ষার জন্য কমিশন ইস্যু করা, কমিশন ইস্যু করতে পারে। নির্মল, নির্মল দেন দিই মাইক্রোফোন দেন। নির্মল, কমিশন দেওয়ানি কার্যবিধি কোথায় আছে বলেন? কমিশন পারবেন? মনে আছে? দেন ওই হোসেন মোল্লারে দেন। আচ্ছা, আমাদের পিছনে পিপাস বাইন দেন, পিপাস বাইন। এই দেন, এই পিপাস বাইন দেন, বলেন। আমরা পড়ছি কমিশন কত প্রকার, কমিশন নিয়োগ সংক্রান্ত বিধানাবলী আলোচনা করুন। 146 আদেশ। যাক, ইয়ারে দেন, এই মদিনা সুলতানারে দেন। 26 আদেশ 75 দ্বারা। 26 আদেশ 75 ধারা। 146 আদেশ আছে। কমিশন 4টা ক্ষেত্রে নিয়োগ করতে পারে 75 ধারা, আর এই 4টা ক্ষেত্রে ব্যাখ্যা করছে কোথায়? 26 আদেশ। 26 আদেশ। আর যদি আমি বলি আশরাফুল বলেন, কমিশন কাকে বলে? আশরাফুল, যে কাজটা আদালতের কাজটা যদি আদালত তাকে নিয়োগ করে দেয় সেই করবে স্যার, আদালতের না এই কাজটা সে করবে স্যার। যে কাজটা আদালতের কথা আদালত যদি করতে না পারে, আদালত যারে পাঠাইছে তারে বলে কমিশন। আর যে কাজটা মামলার কোনো পক্ষের করার কথা, পক্ষরা করতে পারতেছে না, সেই ক্ষেত্রে যারা নিয়োগ করবে তারা বলে রিসিভার। বুঝছেন? আচ্ছা, এরূপ অনুসন্ধান দা পেনাল কোড 1860-এর 193 এবং 228 ধারা অনুসারে জুডিশিয়াল প্রসিডিং হিসেবে গণ্য হবে, এবং দা কোড অফ ক্রিমিনাল প্রসিজার 1898-এর 480 বা 482 ধারার উদ্দেশ্যে ট্রাইব্যুনাল দেওয়ানি আদালত হিসেবে গণ্য হবে। একটু ব্যাখ্যা দিই, শুনেন। এই জায়গায় কেন দণ্ডবিধির 193 ধারা বললো? দণ্ডবিধির 193 ধারা আছে মিথ্যা সাক্ষ্য দানের শাস্তি। ওই জায়গায় আছে 2 প্রকার শাস্তি। আদালতে মিথ্যা সাক্ষ্য দিলে শাস্তি 7 বছর, আর অন্য কোথাও দিলে 3 বছর। সো ট্রাইব্যুনাল রে আদালত হিসেবে গণ্য করছে। ট্রাইব্যুনালে এসে যদি কেউ মিথ্যা সাক্ষ্য দেয় তাহলে তার শাস্তি কত? 7 বছর। বুঝছেন? আবার ট্রাইব্যুনাল রে যদি কেউ অবমাননা করেন তাহলে দণ্ডবিধি 228 ধারা অনুসারে তার কি হবে? শাস্তি হবে। তাহলে সহজ কথা বললে ট্রাইব্যুনাল রে আদালতের কি দেওয়া হয়েছে? স্বীকৃতি দেওয়া হয়েছে। ট্রাইব্যুনাল যা পারবে না, দেখেন, হাইকোর্টের বিনা অনুমতিতে আদালতের প্রিজাইডিং অফিসারকে, মানে ট্রাইব্যুনাল দেওয়ানি আদালতের বিচারককে হাজির হতে নির্দেশ দিতে পারবে না। যদি হাজির হওয়ার নির্দেশ দিতে হয় অনুমতি লাগবে কার? হাইকোর্টের। এবং সরকারের বিনা অনুমতিতে, এটা আন্ডারলাইন করেন, সরকারের বিনা অনুমতিতে ক্রিমিনাল বা রাজস্ব আদালতের বিচারককে ট্রাইব্যুনালের সামনে হাজির হতে নির্দেশ দিতে পারবেন। ধরেন ওই আমাদের গোপালগঞ্জে যে একজন ম্যাজিস্ট্রেট মহোদয় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাইছে, উনি যদি ওই পেপার ওয়েট দিয়ে আইনজীবীর মানে অ্যাপ্রেন্টিস লয়ারের মাথা না ফাটিয়ে উনি যদি ওই ধরেন একজন আইনজীবীর বিরুদ্ধে উনি যদি বাংলাদেশ বার কাউন্সিলে অভিযোগ দিত, তাহলে সেই ক্ষেত্রে ট্রাইব্যুনাল যদি সুজন মিয়া ম্যাজিস্ট্রেট সাহেবকে যদি ট্রাইব্যুনালে তলব করতে চাইতো তাহলে অনুমতি লাগতো কার? সরকারের। কারণ উনি একজন ক্রিমিনাল ফৌজদারি আদালতের বিচারক। আর যদি উনি দেওয়ানি আদালতের বিচারক হতেন তাহলে অনুমতি লাগতো কার? হাইকোর্টের। সেই কথাই বলছে। তো আমাদের আবার আজান দিয়েছে, মাগরিবের আজান নামাজের বিরতি এই 15 মিনিট, এরপরে আবার শুরু করবো ইনশাআল্লাহ। খতে আসেন, 3-এর খ।
আইনজীবীদের পেশাগত অসদাচরণের জন্য ট্রাইব্যুনাল কি ধরনের শাস্তি দিতে পারে? কি কি শাস্তি দিতে পারে অলরেডি আমরা জানি। তিরস্কার করতে পারে, ভর্ৎসনা করতে পারে, তারপরে সাময়িকভাবে বরখাস্ত করতে পারে বা স্থায়ীভাবে অপসারণ করতে পারে। তো দেখেন, দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার এন্ড রুলস 1972 এবং পেশাগত সদাচরণ ও শিষ্টাচার বিধিমালার মধ্যে আইনজীবীর পেশাগত সদাচরণ ও দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে। কোন আইনজীবী এরূপ সদাচরণ ও দায়িত্ব লঙ্ঘন করলে বা ভঙ্গ করলে পেশাগত অসদাচরণ বলে গণ্য হবে। অর্থাৎ ওই যে 4টা অধ্যায়ের যে 42টা বিধি, ওই 42টার কোনো একটা যদি সে লঙ্ঘন করে সেটাকে বলে প্রফেশনাল মিসকন্ডাক্ট বা পেশাগত অসদাচরণ। কোন আইনজীবীর পেশাগত অসদাচরণের শাস্তি লেখেন, শাস্তি সম্পর্কে, নট শান্তি। দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার 1972 এর 32 অনুচ্ছেদে বলা হয়েছে, অনুচ্ছেদ 32 অনুযায়ী পেশাগত অসদাচরণের জন্য ট্রাইব্যুনাল উক্ত দোষী আইনজীবীকে আন্ডারলাইন করেন তিরস্কার করতে পারবে। তিরস্কারের আর একটা বাংলা প্রতিশব্দ হলো ভর্ৎসনা। তার সনদ বাতিল বা স্থগিত করতে পারে, আইন পেশা থেকে অপসারণ করতে পারে, আইন পেশা থেকে সাময়িক অব্যাহতি দিতে পারবে। সো অপসারণ আর সাময়িক অব্যাহতি দুইটা কিন্তু এক জিনিস না। অপসারণ মানে টোটালি তারে ওই পেশা থেকে আউট করে দেওয়া, আর সাময়িক অব্যাহতি মানে বলে দিবে যে এতদিন আপনি আইন পেশা পরিচালনা করতে পারবেন না। যেরকম আমাদের বিচার বিভাগ পৃথিবীকরণ মামলার যিনি রিটকারী ছিলেন মাজদার হোসেন, ওনার সনদ এখন স্থগিত আছে। বুঝতে পারছেন? আচ্ছা, আমরা চলে আসি তাহলে। মোটামুটি এটা লিখবেন যে 32 অনুচ্ছেদ অনুসারে এই কাজ করতে পারে। 3 গতে আসি। দেখেন যে বাংলাদেশ বার কাউন্সিল কোন আইনজীবীর বিরুদ্ধে শাস্তিমূলক কার্য ব্যবস্থা বা ডিসিপ্লিনারি প্রসিডিং গ্রহণের ক্ষেত্রে কোন পদ্ধতি অনুসরণ করবে। এই যখন আপনি কোনো আইনজীবীর বিরুদ্ধে মামলা করতেছে ট্রাইব্যুনালে, তখন ট্রাইব্যুনাল অ্যাকচুয়ালি কি কি করতে পারে, কবে কে গ্রহণ করবে, কবে নোটিশ দিবে, কবে শুনানি হবে, কারে কয় কপি দিবে, কে কে মামলা করতে পারে, কখন কোন এফিডেভিট লাগবে, এই বিধানগুলো এই জায়গায় আলোচনা করতে হবে আর কি। তো দেখেন, বাংলাদেশ বার কাউন্সিল কোন আইনজীবীর বিরুদ্ধে শাস্তিমূলক কার্য ব্যবস্থা বা ডিসিপ্লিনারি প্রসিডিং গ্রহণের ক্ষেত্রে যে পদ্ধতি অনুসরণ করবে। 32 অনুচ্ছেদ অনুযায়ী কোন আইনজীবীর পেশাগত অসদাচরণ বা অন্য কোনো অসদাচরণের অভিযোগে যে কোনো ব্যক্তি বা আদালত প্রথমে বার কাউন্সিলের নিকট দায়ের করবে। তাহলে অভিযোগটা যে কোনো ব্যক্তিও করতে পারে, আদালতও পারে, আবার স্বয়ং বার কাউন্সিলও পারে। মানে বার কাউন্সিল ট্রাইব্যুনালে আপনি যে কোনো আইনজীবীর বিরুদ্ধে যে মামলাটা হবে, এটা কে করতে পারে? এটা কোন ব্যক্তি মানে সাধারণ জনগণ পারে, আদালত পারে, বা স্বয়ং বার কাউন্সিলও পারে। বুঝছেন? আর একটা বিষয় আমি একটু আপনাদের ব্যাখ্যা করি, সেটা হলো যে আপনারা সব সময় ঢালাও ভাবে না লিখে পয়েন্ট আকারে লিখবেন। মানে এই যে কে কে যে পদ্ধতি অনুসরণ করে একটু কোলন দিয়ে আন্ডারলাইন করলেন, তারপরে মামলা সরাসরি প্রত্যাখ্যান কি কি প্রেরণ দিয়ে কোলন দিয়ে আন্ডারলাইন করেন। আপনারা অনেকে কোলন দেন বাট আন্ডারলাইনটা করেন। আন্ডারলাইন না করলে কিন্তু ওই লেখার সাথে শিরোনাম যেটা, এটা কিন্তু শনাক্ত করা যায় না। এবং লিখিত পরীক্ষার সময় অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে কালো কালি। অন্য কোনো কালির পরামর্শ যত যাই যা দেখ না কেন, এগুলো কিন্তু নেওয়া ওখানে যাবে না। আচ্ছা, আর একটা কথা হলো যে আপনারা, আমি বারবার শিখাইছি, খাতা দেখতে গিয়ে আবার এই সমস্যা হয়েছে, যেটা আপনাদের ইংরেজি লাইনের প্রশ্ন যদি আসে, তো ওই লাইন সম্পর্কে ওই টোটাল প্রশ্নে কিন্তু একবার আলোচনা করাই লাগবে, অ্যাটলিস্ট একবার, শুরুতে না এলে শেষে বা মাঝে। বাট আপনি প্রশ্ন আসছে একভাবে, কিন্তু ওই রিলেটেড কোনো কথাই প্রশ্ন আলোচনা করেন নাই, তাহলে কিন্তু আপনার উত্তর কিন্তু স্বয়ংসম্পূর্ণ হলো না। ওই লাইনটাকে আপনার ব্যাখ্যা করতে হবে মর্মার্থ, যে এটা আসলে কি বুঝাইছে। এখন অনেক ক্ষেত্রে এরকম হইতে পারে যে আমি শনাক্ত করতে পারতেছি না যে এটা কি হতে পারে, তারপরেও যা যা মনে আসে লেখে আলোচনার পরিশেষে বলা যায় যে এই। বুঝাইতে পারলাম? আচ্ছা, যাই হোক, আসে তাহলে। অন্যদিকে 75 খ বিধি অনুসারে প্রত্যেকটি অভিযোগ আন্ডারলাইন করেন কমপ্লেইং এন্ড ভিজিলেন্স কমিটি গ্রহণ করবে। এই লাইন যদি মনে না থাকে তাহলে লিখবেন অভিযোগ ও সতর্কীকরণ কমিটি। অভিযোগ
ও সতর্কীকরণ কমিটি। ও সতর্কীকরণ কমিটি। তাহলে আপনি যদি এখানে ইয়া করেন মানে অভিযোগ দেন, তাহলে কোন কমিটি গ্রহণ করবে? অভিযোগ এবং সতর্কীকরণ কমিটি। সতর্কীকরণ সতর্কীকরণ তারপরে দেখেন, অ্যাডভোকেটের বিরুদ্ধে কোনো অভিযোগের ক্ষেত্রে অনুসন্ধান এবং যাচাই বাছাইয়ের পর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য অভিযোগটি নির্বাহী কমিটির নিকট প্রেরণ করবে। তাহলে আপনি যদি এভাবে চিন্তা করেন, মুখস্থ করতে করা লাগে না, আপনি বলবেন যে কোনো ট্রাইব্যুনালে মানে কোনো অ্যাডভোকেট যদি অসদাচরণ করে তাহলে তার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দিতে পারে কোনো সাধারণ ব্যক্তি পারে, আদালত পারে, স্বয়ং বার কাউন্সিল পারে, এবং অভিযোগ দিলে প্রথম যে কমিটি গ্রহণ করবে কমপ্লেইন্ট অ্যান্ড ভিজিলেন্স কমিটি, ইনি গ্রহণ করবে। এরপর যাচাই বাছাইয়ের পর প্রেরণ করবে এক্সিকিউটিভ কমিটির কাছে। এবার দেখেন, মামলা সরাসরি প্রত্যাখ্যান বা নিষ্পত্তির জন্য ট্রাইব্যুনালে প্রেরণ। বার কাউন্সিলের নিকট কোনো আদালত বা ব্যক্তি কোনো অ্যাডভোকেটের অসদাচরণের অভিযোগ দিলে 32(2) অনুচ্ছেদ অনুযায়ী বার কাউন্সিল তার সরাসরি প্রত্যাখ্যান করতে পারে। যে অ্যাডভোকেটের বিরুদ্ধে নালিশ করছেন আর ট্রাইব্যুনালের মনে হইছে যে এরকম কোনো ঘটনা ঘটায় নাই, তাহলে সরাসরি কি করবে? ডিসমিস করে দিবে, প্রত্যাখ্যান বা রিজেক্ট করে দিবে। আরজি প্রত্যাখ্যান মনে আছে? আরজি সরাসরি প্রত্যাখ্যান করে কয়টা ক্ষেত্রে বলেন? 2টা ক্ষেত্রে। সরাসরি প্রত্যাখ্যান করে 2টা ক্ষেত্রে। একটা হলো কজ অফ অ্যাকশন না থাকলে আইন দ্বারা পালিত হবে। দেখেন, বার কাউন্সিল এমন অভিযোগ প্রত্যাখ্যান না করে 33 অনুচ্ছেদের অধীন গঠিত বার কাউন্সিল ট্রাইব্যুনালের নিকট নিষ্পত্তির জন্য পাঠাতে পারে। বার কাউন্সিল যদি প্রত্যাখ্যান না করে তাহলে ওটা কার কাছে পাঠিয়ে দিবে? ট্রাইব্যুনালে। বার কাউন্সিল নিজ উদ্যোগে কোনো আইনজীবীর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে ট্রাইব্যুনালে পাঠাতে পারে। এখন দেখেন, যিনি অভিযোগ দায়ের করতে পারে এটা আমরা অলরেডি জানি। কে কে অভিযোগ দায়ের করতে পারে? স্বয়ং আদালত পারে, বার কাউন্সিল পারে, অথবা অন্য যে কোনো ব্যক্তি। আমরা চলে আসি অভিযোগ দায়েরের পদ্ধতি। অভিযোগে যে সকল বিষয় উল্লেখ করতে হয়, অভিযোগের সাথে যে সকল কাগজপত্র দাখিল করতে হয় ইত্যাদি 41 বিধিতে বিধান করা হয়েছে। বিধি মনে রাখার দরকার নাই। বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার এবং বার কাউন্সিল রুলস 1972-এর 41 বিধি অনুযায়ী অভিযোগে নিম্নলিখিত বিষয় যুক্ত করতে হবে। কি কি? অ্যাডভোকেটের বিরুদ্ধে অভিযোগের বিবরণ, মানে আপনি যে কি কি কারণে এই মামলাটা করলেন সেটার বিস্তারিত বিবরণ, প্রয়োজনীয় কাগজপত্র, দেখা গেল উকিল সাহেব আপনার টাকা পয়সা নিয়ে কাজ টাজ করে নাই, তাহলে সেই ক্ষেত্রে কি ঘটনা ঘটছে বিবরণ দিলেন। প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে ওকালতনামা বা সে যে আপনার মামলা পরিচালনা করছে এই কাগজপত্রগুলো দাখিল করলেন। যদি অভিযোগকারী আদালত না হয় বা সরকারি কর্মকর্তা তার অফিসিয়াল দায়িত্ব অভিযোগ দায়ের না করে তাহলে অভিযোগের সাথে আন্ডারলাইন করেন এফিডেভিট জমা দিতে হবে। এফিডেভিট যদি আদালত অভিযোগ করে, যদি সরকারি কর্মকর্তা তার অফিসিয়াল দায়িত্ব সংক্রান্ত অভিযোগ করে তাহলে এফিডেভিটের দরকার নাই। কিন্তু এই দুইজন ছাড়া কোন মক্কেল বা একজন আইনজীবী আর একজন আইনজীবীর বিরুদ্ধে যদি অভিযোগ দিতে যায় তাহলে এফিডেভিট দরকার আছে। তবে বার কাউন্সিল চাইলে হলফনামা দাখিল করা হতে অব্যাহতি দিতে পারে। আর বার কাউন্সিল কোনো অ্যাডভোকেটের বিরুদ্ধে অভিযোগ দাখিল করতে হলে গোল্ডেন 1000 টাকা জমা দিতে হবে, কোর্ট ফির মতো আর কি। কত টাকা দেওয়া লাগবে? 1000। হোসেন, তাহলে এফিডেভিট দেওয়া লাগবে কখন? সরকারি কর্মকর্তাও না, আদালতও না, তখন এফিডেভিট দিতে দেওয়া লাগবে। তবে বার কাউন্সিল চাইলে কি করতে পারে? অব্যাহতি দিতে পারে। বুঝেছেন? আমরা চলে আসি শুনানির জন্য দিন নির্ধারণ। বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এবং বার কাউন্সিল রুলস 1972-এর 45 বিধি অনুযায়ী কোনো অ্যাডভোকেটের বিরুদ্ধে অভিযোগ প্রাপ্তির পর ট্রাইব্যুনাল শুনানির দিন নির্ধারণ করবে।
মানে যখন অভিযোগ পেল তারপরেই তো শুনানির দিনটা নির্ধারণ করবে, কিন্তু সেটা অভিযোগ প্রাপ্তির আন্ডারলাইন করবেন 21 দিনের মধ্যে না। আজকে যদি 27শে জুলাই কারো বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দিছে, তাহলে শুনানির দিন নির্ধারণ করবে 21 দিন পরে, 21 দিনের মধ্যে হবে না। ট্রাইব্যুনাল অভিযুক্ত অ্যাডভোকেটকে একটি নোটিশ দিবে, মানে যে অ্যাডভোকেটের বিরুদ্ধে মামলা করছে, নরমাল মামলা হইলে দিত সমন, আর এই জায়গা দিচ্ছে কি নোটিশ। অভিযোগের জবাব দাখিল নোটিশ প্রাপ্তির পর অ্যাডভোকেট শুনানির জন্য নির্ধারিত তারিখের সর্বনিম্ন 7 দিন পূর্বে জবাবের 2 কপি বার কাউন্সিল সচিবের নিকট জমা দিবে। তাহলে জবাব দাখিলের জন্য জবাবটা দিতে হবে যেদিন শুনানির দিন তার 7 দিন পূর্বে। শুনানির দিনের কয়দিন পূর্বে? সর্বনিম্ন 7 দিনের পূর্বে, ইচ্ছা করলে আরো আগে দিতে পারে। শুনানির 2 দিন পূর্বে, যখন শুনানি তার 2 দিন পূর্বে সচিব উক্ত কপি অ্যাটর্নি জেনারেল এবং অভিযোগকারীর নিকট অর্পণ করবে। যখন শুনানি তার 2 দিন পূর্বে ওই যে অভিযোগ, এর 2টা কপি কার কার কাছে দিবে? অ্যাটর্নি জেনারেলের কাছে দিবে, ওই জবাবের কপি আর কি। সচিব উক্ত কপি অ্যাটর্নি জেনারেল আর অভিযোগকারী যে মামলা করছে তারে দিবে, অ্যাটর্নি জেনারেলে দিবে আর যে মামলা করছে তারে দিবে। তাহলে এইগুলা আপনার মানে গল্পের ছলে মনে রাখতে হবে যে আমি মামলা করলে 21 দিনের মধ্যে শুনানির ডেট দিবে না, আর অ্যাডভোকেটে নোটিশ দিবে, নোটিশ দেওয়ার পর সে জবাব দেবে শুনানির অন্তত পক্ষে 7 দিন পূর্বে, আর শুনানির 2 দিন পূর্বে এই সচিব আবার নোটিশ দিবে কারে কারে? অ্যাটর্নি জেনারেলের অভিযোগকারীকে। সংশ্লিষ্ট অ্যাডভোকেট তার নিজের ক্ষেত্রে একজন যোগ্য সাক্ষী হবে, মানে ওই যে মনে আছে স্বামী স্ত্রী যোগ্য সাক্ষী কত দ্বারা প্রাক্কয়নে কত 120। তাহলে একজন অ্যাডভোকেট সে নিজের ক্ষেত্রে যোগ্য সাক্ষী, সে নিজের ক্ষেত্রে নিজেই সাক্ষ্য দিতে পারবে। যদি সে সাক্ষী হিসেবে হাজির হয় তাহলে তাকে জেরা করা যাবে, কিন্তু সাক্ষী হিসেবে হাজির হতে সে কি বাধ্য না। যদি সে আবার সাক্ষী হিসেবে হাজির হয় তাহলে জেরা করা যাবে। পদাধিকার বলে বার কাউন্সিলের সচিব ট্রাইব্যুনালের সচিব হবে এবং ট্রাইব্যুনাল কর্তৃক ইস্যুকৃত প্রত্যেকটি নোটিশ জারি করবে। এটা আমরা জানি যে যিনি ট্রাইব্যুনালের সচিব, যিনি বার কাউন্সিলের সচিব, তিনি ট্রাইব্যুনালেরও সচিব, এবং ট্রাইব্যুনালের প্রতিটি যে ইস্যুকৃত প্রত্যেকটি নোটিশ জারি করবে কে? সচিব। বলেন তো সচিবকে কে নিয়োগ দেয়? সরকার। কোন পদমর্যাদার ব্যক্তিকে? জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ। ওনার পদের মেয়াদ কতদিন? কতদিন? সরকার নির্ধারিত যে মেয়াদ আছে সেটা। তো আমরা 3-এর ঘ নাম্বার প্রশ্নে চলে আসি, আসেন। ঘটনার বর্ণনা, ছোট ঘটনা। কে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির আবেদনপত্রে ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য প্রদান করে? মানে আপনি ধরেন এলএলবি তে পাইছেন 2nd ক্লাস, দিছেন 1st ক্লাস, বা যে কোনো একটা তথ্য আপনি মিথ্যা দিছেন, তাহলে এই ক্ষেত্রে আপনার কি শাস্তি হবে সেটা জানতে চাইছে। এটা আমরা এখনো পড়ি নাই, বাট কি শাস্তি হইতে পারে আমরা আইনগত পর্যালোচনা পড়লে জানবো। দেখেন, কে 5 বছরের জন্য অযোগ্য হবে। কেন অযোগ্য হবেন? ওই যে দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল রুলস 1972-এর গোল্ডেন 60 বিধি অনুযায়ী, কত বিধি? 60 বিধি অনুযায়ী কোন ব্যক্তি আইনজীবী হিসেবে তালিকাভুক্তির আবেদন ক্রমে আন্ডারলাইন করেন ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য প্রদান করলে উক্ত ব্যক্তি 5 বছরের জন্য অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত আর অযোগ্য হবেন। তাহলে এটা আমরা নতুন একটা তথ্য আমরা জেনে রাখলাম যে যদি কেউ মিথ্যা তথ্য দেয়, যদি প্রার্থী মিথ্যা তথ্য দেয়, তাহলে তিনি অযোগ্য হবেন 5 বছরের জন্য। আর যিনি সিনিয়র, ধরেন আপনি যার আন্ডার ইন্টিমেশন করলেন, জমা দিলেন, তিনি যদি মিথ্যা তথ্য দেয় তাহলে তিনি দায়ী হবেন অসদাচরণের জন্য। কিসের জন্য? অসদাচরণ। সুতরাং কে 5 বছরের জন্য অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত আর কি হবেন? বুঝতে পারছেন? কোথায় বুঝেন না? এটা ওনার দিন এই স্যার এটা কি সনদ জমা দিয়েছে স্যার? কিসের সনদ? আমি উত্তর দিই। ওই ইসে যদি আমি ছাড়া আর কেউ উত্তর দিতে চান তাহলে তার ক্ষমতা দিই। স্যার এই 5 বছরের জন্য সে যে অযোগ্যতা হবে এ কি মনে হয় বার কাউন্সিল ছাড়াই এসে তারপরে নাকি স্যার? বার কাউন্সিল? এ কি বার কাউন্সিল মানে পাশ করে এসে কি মানে ওকালতি করছে তার ইসের জন্য নাকি স্যার? এটা আপনি পরীক্ষা দিতে গেছেন, বাংলাদেশ বার কাউন্সিলে যে তথ্য দেওয়া লাগে ইন্টিমেশনের সময়, জি স্যার। সে জায়গায় আপনি মিথ্যা তথ্য দিচ্ছেন, হ্যাঁ
কোন রেজাল্টে ভুল দেখাইছেন বা ইন্টিমেশন আপনি করেন নাই, সেই ক্ষেত্রে আমার 5 বছর পরে আবার সেক্ষেত্রে আপনি পরীক্ষা দেওয়ার অযোগ্য বিবেচিত হবেন কত বছর? 5 বছর, তারপরে তো আবার শুরু জি। হয়ে গেছে। 3-এর উয়া দেখেন, উয়া একজন আইনজীবী গোলদের একজন আইনজীবীর শিক্ষাগত যোগ্যতার সনদ জাল বা ভুয়া হলে বার কাউন্সিল তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে পারে? তিনি অ্যাডভোকেট হয়ে গেছে কিন্তু তার সনদ জাল বা ভুয়া। বাংলাদেশের ইতিহাসে আইনজীবী তো পরের কথা, জাস্টিসের সনদও জাল পাওয়া গেছে এলএলবি। চট্টগ্রামে স্যার হয়। আরিফ সাহেব পড়েন, এই প্রশ্নটা পড়েন। একজন আইনজীবীর শিক্ষাগত যোগ্যতা সনদ জাল বা ভুয়া হলে বার কাউন্সিল তার বিরুদ্ধে যে ধরনের ব্যবস্থা পদক্ষেপ নিতে পারে? একজন আইনজীবীর শিক্ষাগত যোগ্যতা সনদ জাল বা ভুয়া হলে উক্ত আইনজীবী পেশাগত অসাধারণের জন্য দায়ী হবেন। অসদাচরণের জন্য দায়ী হবে। জি। সেই ক্ষেত্রে যে বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার বার কাউন্সিল রুল 1972 এর বিধি 50 অনুযায়ী বাংলাদেশ বার কাউন্সিল উক্ত আইনজীবীর বিরুদ্ধে শাস্তিমূলক কার্য ব্যবস্থা করতে পারে। গ্রহণ করতে পারে। জি। এই ক্ষেত্রে ডিসিপ্লিনারি ডিসিপ্লিন প্রসিডিং এর বিধান অনুসরণ করবে। জি। তা নিষ্পত্তি করার জন্য বার কাউন্সিল ট্রাইব্যুনালে প্রয়োজনীয় কাগজপত্র ফি প্রদান সাপেক্ষে অভিযোগ দায়ের করা যাবে। দি বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার বার কাউন্সিল অর্ডার 1972 অনুচ্ছেদ 32 অনুযায়ী অভিযোগ প্রমাণ হলে পেশাগত অসাধারণ জন্য ট্রাইব্যুনাল উক্ত দোষী আইনজীবীকে ভৎসনা করতে পারে। ভৎসনা বা তিরস্কার করতে পারে নাকি? জি স্যার। জি। তার সনদ বাতিল স্থগিত করতে পারবে, আইন পেশা থেকে অপসারণ করতে পারবে, আইন পেশা থেকে সাময়িক অব্যাহতি দিতে পারবে। তবে এক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা করার পসিবিলিটি সেটা হলো অপসারণ করতে পারে নাকি? তার সনদই তো জাল, তাহলে তারে আর কি সাময়িক টাময়িক দিয়ে তো আর লাভ নাই। ভিতরে যে ইংলিশ টুক লেখা আছে না লিখলে তো ক্ষতি নাই। না, তুমি কোনো ক্ষতি নাই। টি পয়েন্ট পি। না, ডি পয়েন্ট পি দেওয়া দরকার কি? আচ্ছা, কোনো প্রশ্ন আছে কিনা অনলাইন অফলাইনে যারা আছেন, আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? তার অভিযোগ কি সর্বপ্রথম কি ট্রাইব্যুনাল দেয়? এরপরে কি না প্রথম মানে বার কাউন্সিলে কি অভিযোগ দেয়, এরপরে কি ওদের থেকে ট্রাইব্যুনালে আসে কি? এটার আমরা উত্তর পড়ছি, আরিফ সাহেব উত্তর দেন। অভিযোগ প্রথমে কার কাছে যাবে? কমপ্লেইন এন্ড ভিজিলেন্স কমিটি। কমপ্লেইন এন্ড ভিজিলেন্স কমিটি গ্রহণ করবে, উনি পাঠাবে কার কাছে? নির্বাহী কমিটির কাছে। তারপরে যাবে কার কাছে? ট্রাইব্যুনালে। স্যার প্রথম গ্রহণ করবে ভিজিলেন্স কমিটি, তারপর নির্বাহী, তারপর ট্রাইব্যুনাল। বিষয়টা হলো কি, আপনি কোর্টে যে মামলা করতে যান, শেয়ার মামলা বলেন বা দেওয়ানি মামলা বলেন, ওটা কি বিচারক সরাসরি নেয়? সেরেস্তাদার নেয় না? তো সেরকম আর কি। আচ্ছা, আমাদের অনলাইনে একটা প্রশ্ন আছে, কেউ কথা বলবেন না? অনলাইনে কি প্রশ্ন আছে বলেন ভাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার এই 2025 সালে যেসব প্রশ্ন আসছিল ওইগুলোর গুরুত্ব কেমন দিয়ে পড়বো আর কি? একই রকম গুরুত্ব দিব নাকি একটু কম গুরুত্ব দিব? গুরুত্বের কথা পরে আসেন, আগে গুরুত্ব দেন আমরা কি পড়ি এটার বেশি গুরুত্ব দেন। কোন সালে কি প্রশ্ন আসছে এটা ভুলে যান। আমার কথা বলুন। এই মানে যত সাজেশন আছে কোন উত্তর করতে দেখবেন যে খুব কম জায়গা বলা আছে অমুক সালে আসছে, নাকি অধিকাংশ জায়গা বলাই নাই যে কোন জায়গা আসছে কি আসে নাই, দু এক জায়গা বলা আছে। তো আপাতত আপনি অন্য বইটই রাখে আমি এই যে 7টা শীট দিছি, এই 7টা শীট আগে হাফেজ হন, এইগুলাকে শেষ করেন, তাহলে আপনার পাস আল্লাহর রহমতে হয়ে যাবে। আর যখন আপনার নজর একাধিক জায়গা, ওই আইন পাঠে একটু দেখি, প্রিলি মাস্টার একটু দেখি, আবার সারের শীট চিকন চিকন মনে হয় ওটা একটু পরে দেখি,
তাহলে কিন্তু সমস্যা। যে কোনো এক জিনিস পড়বেন, আপাতত এত জিনিস দেখার দরকার নাই। আর বিগত সালের কি প্রশ্ন আসছে না না আসছে তা কিন্তু এই জায়গায় আছে। আবার বিগত সালের প্রশ্ন বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, সহজ কথা। এবং এর উত্তর আমি ওই যে একটা সালাম আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন মিন্টু স্যার সাহেব। স্যার আমার একটা প্রশ্ন স্যার, এই যে যদি কোনো অ্যাডভোকেট অথবা আমরা যারা শিক্ষানবিশ আইনজীবী যারা বার কাউন্সিল পরীক্ষা দেবো, এরা যদি নৈতিক শৃঙ্খলা জনিত কারণে বা দণ্ড হয়ে যায়, যেমন গত সে একজনের এমসিকিউ পরীক্ষা দিয়ে রিটেন পাস করছে, রিটেন পাস করার পরে উনি গত সপ্তাহে ফরিদপুরে একজন শিক্ষানবিশ আইনজীবী, উনি 5 বছরের কারাদণ্ড হয়েছে একটা মামলায়। এখন এই ক্ষেত্রে ওনার কি শাস্তি হবে স্যার? ওনার তো শাস্তি নাই, ওনার শাস্তি হলো উনি দণ্ড ভোগ করার পরে 5 বছর অতিবাহিত হইতে হবে, তারপরে আবার পরীক্ষা দিতে পারবেন। এর উত্তর তো আমরা জানি যে সরকারি চাকরি হইতে বরখাস্ত হইলে 2 বছর। জি স্যার। আর যদি উনি কোনো জি স্যার। ফৌজদারি মামলায় দণ্ডিত হয় তাহলে অতিবাহিত হবে কত? 5 বছর। 5 বছর। স্যার ওনার তো এই যে ভাইবার সামনে যদি দিয়ে দেয় এই যে আরিফ ভাইয়ের মতো, এখন তখন এই ক্ষেত্রে তো উনি এখন জেলখানা আছে, এখন কি করতে পারবেন উনি? মানে আসলে পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবে কিনা, আইন অনুসারে পারে না স্যার, এই জন্য একটু স্যার জানতে চাচ্ছিলাম। আপনি বার কাউন্সিলের উস্কাই দেন যাইয়া, তাহলে ওনার ভাইবা সময় দিবেন, বুঝতে পারছেন? না স্যার। এখানে এখানে যে বিষয়টা হলো যে, জি স্যার। আমার শেষ করতে দেন। এখানে যে বিষয়টা হলো সেটা হলো যে আপনার তো বার কাউন্সিলে তো আমাদের তো নিয়ম আছে, কিন্তু ওই বিষয়ে তো বার কাউন্সিলের অবগত করতে হবে যে সে দণ্ড পাইছে কিনা। ধরেন আমরা আসল জায়গায় এখনো যাই নাই, যে পেশাগত সদাচরণ আছে 42টা বিধি, এইগুলোর বিধান লঙ্ঘন অধিকাংশ আইনজীবী করে বসে আছে, কিন্তু তার বিরুদ্ধে কি বার কাউন্সিল কোনো স্টেপ নিচ্ছে? নিচ্ছে না। কেন নিচ্ছেন না? কারণ বাংলাদেশের কাছে, বাংলাদেশ বার কাউন্সিলের কাছে তো এটা ওনার অবগতিতে এটা নাই। তাহলে ওনার অবগতিতে তো এটা কি হবে? আসতে হবে, তাইলে না ওনার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। আমরা এই জায়গায় অধিকাংশ, ধরেন আমরা এই জায়গায় অনেকে আছেন সরকারি চাকরি করা, কিন্তু আমরা বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষার ওই জায়গায় কি দিছি? আপনি কি সরকারি চাকরি করেন? না। এর আগে কোনো অপরাধে দণ্ডিত হয়েছেন? না। ওই জায়গায় যা আছে সব না। যখনই আপনি ওই জায়গায় দিবেন যে সরকারি চাকরি করেন, তাইলে আবার ওই জায়গায় আপনার এনওসি, ওই সার্টিফিকেট লাগবে, তারপর ভাইবার সময় আবার ভাইবা কঠিন হবে, বুঝতে পারছেন? তো এই জন্য জি স্যার। সব জায়গায় সৎ হওয়ার দরকার নাই। আসেন, আশা করি আপনার প্রশ্নের উত্তর পাইছেন। থ্যাংক ইউ স্যার। আবার সৎ যদি হন প্রথম থেকেই হবেন, কিন্তু একটু সৎ একটু অসৎ হওয়ার দরকার নাই। ধরেন আপনি ওই জায়গায় ভাই বাবাটা এরকম এক্সপিরিয়েন্স আছে যে ওনারে জিজ্ঞেস করছে যে আপনি কি সরকারি চাকরি করেন বা চাকরি করেন? জি স্যার। তাহলে আপনার এই জায়গায় কাগজপত্রতে দেখা যায় আপনি কোনো চাকরি করেন না, তাহলে এই জায়গা দিচ্ছেন নো। আবার আপনি চাকরি করেন, তাহলে আপনি মিথ্যা তথ্য দিয়ে আবেদন করছেন, বুঝতে পারছেন? তা এই হলো জি অবস্থা। স্যার। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা 4 ক পড়ি, দেখেন। পেশাগত আচরণ বিধি ও নিয়মানুবর্তিতা বলতে কি বোঝেন? পেশাগত আচরণ বিধি এবং নিয়মানুবর্তিতা কখনো কিভাবে সন্নিবেশিত হয়? এই যে আমাদের যে আইনজীবীদের যে পেশাগত আচরণ বিধি ও নিয়মানুবর্তিতা আছে, এটা আসলে কি, এটা কোথা থেকে আসলো, আর আইনজীবীদের পেশাগত আচরণ ও শিষ্টাচার সম্পর্কে নীতিমালা প্রণীত হওয়ার উদ্দেশ্য কি? এই যে এটা যে প্রণয়ন করলো, এটার পেছনের উদ্দেশ্য। তো আসেন আমরা একটু পড়া শুরু করি, এই ইতিহাস একটু দেখি যে পেশাগত আচরণ বিধি ও নিয়মানুবর্তিতা। আইনজীবীগণ তাদের পেশাগত দায়িত্ব পালন করার সময় পেশার মর্যাদা ও সম্মান অক্ষুণ্ণ রাখার জন্য তাদেরকে নিয়মের কাঠামোর মধ্যে উপযুক্তভাবে নিয়ন্ত্রণ করার জন্য যে সকল আচরণ বিধি রয়েছে সেগুলোকে পেশাগত আচরণ বিধি ও নিয়মানুবর্তিতা বলে। আইনজীবীগণ তাদের দায়িত্ব পালন করতে গিয়ে আইন পেশার মান শৃঙ্খলা বজায় রেখে অন্যান্য আইনজীবী, আদালত, মক্কেল বা সাধারণ জনগণের সাথে কিরূপ আচরণ করবে এবং তাদের মধ্যকার সম্পর্ক কিরূপ হবে তা নির্ধারণ ও নিয়ন্ত্রণ করার জন্যই পেশাগত আচরণ বিধি প্রয়োজন দেখা যায়। তাহলে আপনি যদি আপনার ভাষায় লেখেন, আপনি বলবেন যে একজন আইনজীবী তার সহকর্মী আইনজীবীর সাথে কিভাবে ব্যবহার করবে, মক্কেলের সাথে তার আচরণ কেমন হওয়া উচিত, আদালতের প্রতি তার দায়িত্ব কর্তব্য কি হওয়া উচিত এবং জনসাধারণের সাথে তার ব্যবহার কি হওয়া উচিত, এগুলা নিয়ন্ত্রণ করার জন্যই পেশাগত আচরণ বিধি এবং নিয়মানুবর্তিতা প্রবর্তন করা হয়েছে। তারপরে দেখেন পেশাগত আচরণ বিধি ও নিয়মানুবর্তিতা
এইটুকুর ওই যে ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড এটিকেট, এইটুকুর বাংলা হলো পেশাগত আচরণবিধি ও নিয়ম অনুবর্তিতা। আর নিয়ম অনুবর্তিতা যদি না লেখেন, যে আচরণবিধি ও শিষ্টাচার যখন যেভাবে সন্নিবেশিত হয় সেটা আন্ডারলাইন করেন। এটা যে কোলনের পর একটা আন্ডারলাইন হবে, বা এটা একটু বোল্ড হবে, এই জায়গা দেওয়া হয়নি, মানে মোটা অক্ষরে হবে। আপনার এই জায়গার নর্মাল যে নিয়ম সেটা হলো যে এই যে আমাদের ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড এটিকেট, এইটা প্রথমে পাকিস্তান বার কাউন্সিল 1965 সালে প্রণয়ন করে। আমাদের দেশ যখন স্বাধীন হলো আমরা আর কষ্ট করি নাই, আমরা ইমামের নিয়তে নিয়ত দিয়ে দিছি, মানে পাকিস্তান যা প্রণয়ন করছে ওই জায়গা পাকিস্তান বাদ দিয়ে বাংলাদেশ বসাই দিছে। মানে ওই জায়গা ওই বিধিবিধানগুলো এমন ছিল যে আমাদের দেশের আইনজীবীদের জন্য এটা কি প্রযোজ্য। তাহলে আমরা এটা পেয়েছি কোথা থেকে? পাকিস্তান বার কাউন্সিলের যে বিধান ছিল সেখান থেকে আর কি। দেখেন, পাকিস্তান আমলে 1965 সালের আইনজীবী ও বার কাউন্সিল আইন 1965 এর 48 কিউ ধারায় প্রদত্ত ক্ষমতা বলে পাকিস্তান বার কাউন্সিল দা ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড এটিকেট প্রণয়ন করে। এবং আন্ডারলাইন করেন 1969 সালে পাকিস্তান বার কাউন্সিলের একটি প্রস্তাব দ্বারা এই পেশাগত আচরণবিধি গৃহীত হয়। তাহলে পাকিস্তান এটা প্রণয়ন করে কত সালে? 1965 সালে। আর পাকিস্তান এটা গ্রহণ করে কততে? 1969 সালে। পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1972 সালের বার কাউন্সিল অর্ডার দ্বারা বাংলা বার কাউন্সিল গঠন করা হয় এবং 1965 সালে পাকিস্তান আমলে দ্য ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড এটিকেট প্রণয়ন করা হয়। সেই পেশাগত আচরণ বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক কি হয়? গৃহীত হয়। সো আপনি খুব সহজভাবে লিখবেন যে এটা আমাদের যে ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড এটিকেট বা পেশাগত সদাচরণ বা শিষ্টাচার বিধিমালা, এটা সর্বপ্রথম প্রবর্তন করে পাকিস্তান বার কাউন্সিল 1965 সালে। এবং পাকিস্তান বার কাউন্সিল কর্তৃক এটা গৃহীত হয় কত সালে? 1969 সালে। পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমরা ওইটাই সরাসরি গ্রহণ করছি, শুধু পাকিস্তানের জায়গা হয়েছে কি বাংলাদেশ। জি, মনে করবেন মক খেললে বুঝতেছেন। যে প্রশ্ন পারবেন না, নার্ভাস মনে হবে, মনে করবেন যারা কোর্টে যান মক খেললে যেভাবে কনভিন্স করে টাকা নেন সেই বুঝ দিতে হবে। আচ্ছা দেখেন, তখন এই কথা বলা কেন? এই কথা বললে আপনার আত্মবিশ্বাস আসবে। দেখেন, আইনজীবীদের পেশাগত আচরণ ও শিষ্টাচার সম্পর্কে নীতিমালা প্রণীত হওয়ার উদ্দেশ্য। এই যে মানে এই যে শিষ্টাচার বা বিধিমালা সদাচরণ রিলেটেড এই যে বিধিমালা, এটার উদ্দেশ্য আমরা পড়ার আগে উদ্দেশ্য কি বলেন তো? আইনজীবীদের একটা নিয়ন্ত্রণের মধ্যে আনা, মানে তারা যেন যা খুশি তাই করতে না পারে। আরিফ সাহেব এটা পড়েন, জোরে পড়েন। স্যার, আইনজীবীদের পেশাগত আচরণ ও শিষ্টতা সম্পর্কে নীতিমালা প্রণীত হওয়ার উদ্দেশ্য হচ্ছে আইনজীবীগণ তাদের দায়িত্ব পালন করতে গিয়ে আইন পেশার মান শৃঙ্খলা বজায় রেখে অন্যান্য আইনজীবীদের আদালত, মক্কেল ও সাধারণ জনগণের মধ্যে কিরূপ আচরণ করবে ও তাদের মধ্যকার সম্পর্ক কিরূপ হবে তা নির্ধারণ নিয়ন্ত্রণ করার জন্য পেশাগত আচরণ বিধি প্রয়োজন দেখা যায়। পেশাগত? জি স্যার। আচ্ছা, আইনজীবীদের পেশাগত আচরণ ও শিষ্টাচার সম্পর্কে নীতিমালা প্রণীত আচ্ছা, হওয়ার এখানে উদ্দেশ্য। ভুল আছে, জায়গায় ট লেখা, শিষ্ঠা ঠ হবে, ঠিক আছে, ঠ হবে। জি স্যার। শিষ্টাচার সম্পর্কে নীতিমালা প্রণীত হওয়ার উদ্দেশ্যের বিষয়ে বার কাউন্সিল আদেশের নিম্নরূপ বিষয় উল্লেখ করা হয়েছে। এক, যেহেতু আইনের শাসন সভ্য সমাজের একটি প্রয়োজনীয় শর্ত এবং ন্যায় বিচার নিশ্চিত করার পূর্ব শর্ত। দুই, এই ধরনের সমাজ প্রত্যেক নাগরিককে আইনের সমান সুরক্ষা প্রদান করে এবং একই সাথে তাদের জীবন, সম্পত্তি ও সম্মান উপভোগের নিশ্চয়তা প্রদান করে। তাহলে আমরা এভাবে বলতে পারি যে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য, তারপরে আইনের সমান সুরক্ষা প্রদান করার জন্য, যে আইনজীবীরা বিশেষ কোনো সুবিধা যাতে মানে তাদের অসুবিধা না হোক, আবার বিশেষ সুবিধাও যাতে না পায়। যেহেতু নাগরিকদের এই ধরনের অধিকার সুরক্ষা একটি অবিচ্ছেদ্য শর্ত হলো একটি আইনজীবী কমিউনিটি অস্তিত্ব থাকা। আইনজীবীদের একটা যে কমিউনিটি, এটার একটা অস্তিত্ব থাকা। তারপরে যেহেতু আইনজীবীদের নিকট হতে প্রত্যাশা করা হয় যে তারা তাদের প্রচেষ্টা হারা বিধি বিধান তৈরি এবং রক্ষণাবেক্ষণ তাৎপর্যপূর্ণ অবদান রাখতে পারে। 5,
যেহেতু এই সকল উচ্চ দায়িত্ব কার্যকরীভাবে পালনে আইনজীবী তাদের পেশার সদস্যদের সাথে, মক্কেলের সাথে, আদালতের সাথে এবং সাধারণ জনগণের সাথে সদাচরণের কিছু নিয়ম এবং নীতিসমূহ অবশ্যই মেনে চলবে। এগুলা কিন্তু আপনার মানে সৃজনশীলতা দেখাইতে হবে, এগুলো কিন্তু কোনো ধারার কথা না। জ্ঞান প্রণয়ন করছে আপনার যুক্তি দিয়ে। ওই যে আপনি এতকাল ওই বিভিন্ন পরীক্ষায় অনার্স মাস্টার্সে বা অন্যান্য জায়গায় যেভাবে নিজের মতো করে দুই চার কথা সৃজনশীলতা দেখাইছেন, এই প্রশ্নে সেই সৃজনশীলতা দেখানোর সুযোগ আছে। বাংলাদেশ বার কাউন্সিল এই ধরনের সদাচরণের বিধান দ্য ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড এটিকেট আকারে প্রণয়ন করেছে। অতএব বলা যায় যে উপরোক্ত কারণে বা উপযুক্ত কারণে আইনজীবীদের জন্য পেশাগত আচরণ এবং শিষ্টাচার বিধিমালা প্রণীত হয়েছে। বুঝতে পারছেন? আচ্ছা, এখন বিধিমালাগুলো কি কি সেগুলা কিন্তু এখন আমরা আসি নাই, সেগুলা পড়বানি। তো তার আগে আমরা 4-এর খ নাম্বার প্রশ্নটা একটু দেখি। আইনজীবীদের পেশাগত দক্ষতা, সম্মান, শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে বাংলাদেশ বার কাউন্সিল কতটুকু সফলকাম হয়েছে? আইনজীবীদের যে পেশাগত দক্ষতা, সম্মান এবং শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে বাংলাদেশ বার কাউন্সিল কি সফল কিনা? আপনার উত্তরের সপক্ষে কারণ বর্ণনা করুন। এখন বা এটার অন্যভাবে আরেকভাবে আসতে পারে যে আইনজীবীদের পেশাগত দক্ষতা, সম্মান এবং শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে বাংলাদেশ বার কাউন্সিলের ভূমিকা মূল্যায়ন। এখন শুনেন, এই ধরনের প্রশ্নের উত্তর লেখা উচিত অবশ্যই ইতিবাচক ভাবে, মানে বার কাউন্সিলে কঠোর সমালোচনা করা যাবে না। আপনি বাংলাদেশ বার কাউন্সিল অনেকাংশই সফল, তবে কিছু সুপারিশ করতে পারেন যে এইগুলা করলে আরো বেশি সফল হতে পারে বা এগুলা করলে স্বয়ংসম্পূর্ণ হতে পারে। কিন্তু একেবারেই নেগেটিভলি মনে যা আসছে তাই ওই জায়গা যদি সমালোচনা করে আসেন তাহলে কিন্তু আপনার জন্য সেটা ভালো হবে না। বুঝতে পারছেন? তো সফল কিনা প্রথমে যদি বলি যে আইনজীবীদের নিয়ন্ত্রণকারী সংস্থা হিসেবে বার কাউন্সিল ছাড়া তো আর আমাদের অন্য কিছু নাই। তো তারপরে তাদের পেশাগত অসদাচরণের জন্য ট্রাইব্যুনাল আছে, সফল। তারপরে আইনজীবীদের বেনেভোলেন্ট ফান্ডের ব্যবস্থা আছে, সফল। দুর্দশাগ্রস্ত আইনজীবীদের রিলিফ ফান্ডের ব্যবস্থা আছে, নাকি? সফল। তারপর আইন শিক্ষার উন্নয়নে ব্যবস্থা আছে, সফল। তারপরে এই যে পরীক্ষা নিয়মিত তারা পরীক্ষা নিচ্ছে, এদিক দিয়ে কি সফল। মানে আপনার ইতিবাচক কতগুলা দেখাইতে হবে। এখন সুপারিশ বা যেগুলা করলে আরো ভালো হতো, এই জিনিসগুলো যদি দেখান সেক্ষেত্রে আপনার যা যা সুপারিশ আছে সে ওই আকারে লিখতে হবে, ঠিক আছে? কিন্তু বাংলাদেশ বার কাউন্সিল যে সফল না, এটা এই কথা লেখা যাবে না। আচ্ছা, আমরা একটু পড়ি আসেন। সুপারিশের মধ্যে যেটা সবচেয়ে বেশি প্রয়োজনীয় সেটা আমি একটু বলি। প্রথম সুপারিশ হচ্ছে আপনি করতে পারেন যে আইনজীবীদের আইনজীবী হওয়ার পরে পেশাগত উন্নয়নের জন্য ট্রেনিং এর কোনো ব্যবস্থা নেই। ধরেন আপনি শিক্ষক হয়েছেন, প্রাইমারি শিক্ষক হিসেবে নিযুক্ত হয়েছেন, ব্যাংকার হয়েছেন, বিসিএস ক্যাডার হয়েছেন, তাদের কিন্তু ট্রেনিং এর ব্যবস্থা আছে। কিন্তু আইনজীবী হওয়ার পরে আমাদের কিন্তু কোনো ট্রেনিং এর ব্যবস্থা একটা সময় পর্যন্ত ছিল, আমি জানছি বা দেখছি যে 2005-6 সাল পর্যন্ত, তখন আপনি অ্যাডভোকেট হওয়ার পরে ওই ঢাকা গিয়ে 2-3 মাস থাকা লাগতো। ওই জায়গা বিভিন্ন বিচারপতি দেশ বিদেশ থেকে বিভিন্ন জন এসে আপনার জায়গায় মানে আপনার প্রশিক্ষণ দিত। তারপরে ওই সোনারগাঁ বা সেরাটনে একটা ডিনার পার্টি করে আপনার একবারে সনদ দিয়ে দিত। এই জিনিসটা করতো কিন্তু অ্যাডভোকেট হওয়ার পরে। এবং তখন এটা করা সহজ ছিল কেন? তখন তো একসাথে 5-6 হাজার 3-4 হাজার অ্যাডভোকেট হতো না। তখন এক ব্যাচ থেকে ধরেন কয় 100-200-300 বা অ্যাডভোকেট হয়েছে। তাহলে 200-300 ট্রেনিং দেওয়া যত সহজ, কয়েক হাজারের ট্রেনিং দেওয়া কিন্তু এত সহজ না। বাট সহজ না হলেও একেবারে তো আপনি এই কর্মকাণ্ড বন্ধ করে রাখা তো ঠিক না। অথবা এরকম করা যেতে পারে যে এই ব্যাচের এই কয়জন প্রথমে, তাদের শেষে হলে আবার এরকমে এই ধরনের ট্রেনিং এর ব্যবস্থা কি রাখা, চালু রাখা। এটা হলো এক। 2 নাম্বার সুপারিশ আপনি করতে পারেন, এই জায়গায় লেখা আছে, তারপরে আমি বলতেছি আর কি, যে আইনজীবীদের পেনশনের কোনো ব্যবস্থা কিন্তু নাই। মানে এছাড়া আপনি পেনশন বলেন, যখন একজন আইনজীবী তার আইন পেশা শুরু করতেছে তার কিন্তু কোনো ভাতার ব্যবস্থাও নাই। এইগুলা কি করা যেতে পারে? করা যেতে পারে পরীক্ষা নিয়মিতভাবে আয়োজন করা যেতে পারে। আর একটা দেখেন, সুপারিশের যে বিধানগুলো আছে
বাংলাদেশ বার কাউন্সিল আইনজীবীদের জন্য আলাদা হসপিটালের ব্যবস্থা করা যেতে পারে। দেখেন, পুলিশের জন্য হসপিটাল আছে, আর্মি নেভি এয়ারফোর্সের জন্য আছে, সরকারি কর্মচারীদের হসপিটাল আছে, কিন্তু আইনজীবী কিন্তু সারা বাংলাদেশে কম না, অনেক আইনজীবী। এবং আইনজীবী একটা বিষয় যদি এখানে দেখেন, আইনজীবীর কোনো বেতন নাই, কিন্তু আইনজীবীর মাধ্যমে সরকারের কিন্তু কোটি কোটি টাকা রাজস্ব হয়। যদি বলেন কিভাবে, ওই যে স্টাম্প বিক্রি করে কোর্ট ফি থেকে সরকারের রাজস্ব হচ্ছে থেকে এই জায়গা থেকেই তো হচ্ছে। তো এজন্য অনেক সুপারিশ আপনি করতে পারেন, বাট বাংলাদেশ বার কাউন্সিলে ব্যর্থ বলা যাবে না। আসেন আমরা একটু পড়া শুরু করি। পরীক্ষাও নিতে পারে বিভিন্ন বিভাগীয় শহরে, 6টা বিভাগীয় শহরে। হ্যাঁ, বলে দেন যে পরীক্ষাও নিতে পারে বিভাগীয় শহরে, এটা যা যা মন আসে ওই জায়গায় লিখে দেখেন, মনে আসে। আর্থিক ঘাটতি হয়, তাই আইনজীবীদের পেশাগত দক্ষতা, সম্মান, শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে বাংলাদেশ বার কাউন্সিলের ভূমিকা মূল্যায়ন। আইন পেশায় আইনজীবীদের জন্য আলাদা কোনো সংগঠনের রীতি মূলত ইংলিশ প্রথা থেকে এসেছে। এর মাধ্যমে আইনজীবীগণের বিভিন্ন পেশাগত আচরণকে নিয়ন্ত্রণ করা হয়। সেই সংগঠনের প্রধান লক্ষ্যই হলো আইন পেশার মান ও মর্যাদা সমুন্নত রাখা। বাংলাদেশ বার কাউন্সিল সরকারের একটি সংবিধিবদ্ধ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, যা আইনজীবীদের পেশার সনদ প্রদান নিয়ন্ত্রণ করে, সকল আইনজীবীদের কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করে, তাদের বিরুদ্ধে অভিযোগ বিবেচনা করে, তাদের জন্য অনুসরণীয় বিধি প্রণয়ন করে এবং যারা উক্ত আচরণবিধি অমান্য করে তাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। আইনজীবীদের পেশাগত দক্ষতা, সম্মান, শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে বাংলাদেশ একটা দাড়ি আছে, কাটে। আপনার দাড়ি কাটতে বলি নাই, লেখার দাড়ি। বাংলাদেশ বার কাউন্সিল অনেকাংশে সফল এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে আমি মনে করি। দেখছেন, অনেকাংশে সফল এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে কি আমি মনে করি। নিচে আমার উত্তরের সপক্ষে যুক্তি দেওয়া হলো, এ জায়গা আবার আপনি লেখেন না আমার কি কি যুক্তি। আর আরিফ সাহেব পড়েন দেখি কি কি যুক্তি স্যার। আছে। বার কাউন্সিল বার কাউন্সিল আইনজীবীদের তালিকাভুক্তের জন্য পরীক্ষার আয়োজন করে। জি বর্তমান সময়ে চাহিদা অনুযায়ী বার কাউন্সিল যুগোপযোগী সিলেবাস ও প্রশ্নের মাধ্যমে আইনজীবী তালিকাভুক্তের পরীক্ষা নেওয়া হয়। হ্যাঁ পরীক্ষার্থীকে ব্যাপক পড়াশোনার মধ্য দিয়ে উক্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, জি যার ফলে আইনজীবীদের পেশাগত দক্ষতা, সম্মান বৃদ্ধি পাচ্ছে। হুম এই ক্ষেত্রে বাংলাদেশ বার কাউন্সিল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। হুম আইনজীবীগণের জন্য পেশাগত আচরণবিধি ও শিষ্টাচারের মান নিয়ন্ত্রণ সম্পর্কে বিধি প্রণয়নের মাধ্যমে বাংলাদেশ বার কাউন্সিল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। হুম। এর ফলে জনগণের মধ্যে আইনজীবী সম্প্রদায়ের প্রতি সম্মান বেড়েছে। তালিকাভুক্ত আইনজীবীগণের অধিকার, সুযোগ সুবিধা, স্বার্থ রক্ষার জন্য বাংলাদেশ বার কাউন্সিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আইনজীবীগণের স্বার্থ রক্ষার জন্য তারা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে নিজেদের প্রতিনিধি ঠিক করে দাবি সমূহ তুলে ধরার কাজ করে থাকে। আইনজীবী তাদের পরিবার ও তাদের উপর নির্ভরশীল ব্যক্তিদের কল্যাণের জন্য বার কাউন্সিল যৌথ বীমা প্রকল্প, ফান্ড গঠন বেনোভোলেন্ট ফান্ড, যদি কেউ না লিখতে পারে লিখবেন কল্যাণ তহবিল। বেনোভোলেন্ট ফান্ডের বাংলা কি? কল্যাণ তহবিল গঠন করতে পারে। এছাড়া প্রয়োজন মোতাবেক অসহায় আইনজীবী ও তার পরিবার পোষ্যদের জন্য বা যুদ্ধ বা প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো বিশেষ কারণে ক্ষতিগ্রস্ত বার অ্যাসোসিয়েশনকে সাহায্য দানের লক্ষ্যে ত্রাণ তহবিল ফান্ড গঠন করতে পারে। এর মাধ্যমে আইনজীবীদের সম্মান বজায় থাকে। আইন শিক্ষার প্রসার এবং উন্নয়নের জন্য বিশ্ববিদ্যালয়ের সাথে পরামর্শ করে আইন শিক্ষার মান নির্ধারণ করে বার কাউন্সিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আইনজীবীগণের বিরুদ্ধে পেশাগত অসাধারণ অভিযোগ এলে তার বিচার করা ও যথাযোগ্য শাস্তি প্রদানে বার কাউন্সিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে আইনজীবীগণের মধ্যে শৃঙ্খলা রক্ষার তা ব্যাপক ভূমিকা রাখে। অতএব উপযুক্ত আলোচনা হতে বলা যায় যে আইনজীবীদের পেশাগত দক্ষতা, সম্মান, শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে বাংলাদেশ বার কাউন্সিলের ভূমিকা অপরিসীম। পারবেন না ইনশাল্লাহ? জি স্যার। আর আপনার যদি কোনো সুপারিশ থাকে, এই যে সুপারিশ মেলা পরের প্রশ্নে আছে, কি কি সুপারিশ করা উচিত, এটাও কিন্তু আপনার কিন্তু মুখস্থর জিনিস না। মানে আপনার কি কি সুপারিশ আছে আপনার মতো করে দিয়ে দিবেন। সুপারিশের মধ্যে দিবেন প্রশ্ন কঠিন করা হোক, বয়স কমাই দেখ, কিন্তু আমাকে এবারে পড়েছে নাকি, মানে আমাদের পর্যন্তই যেন ঠিকঠাক তারপরে দেখেন। আচ্ছা, এই আপনারা বানান ভুল টুল যা যা করেন টরেন সব ঠিক আছে, কিন্তু বার কাউন্সিলের রস জায়গা যেন ল হয় না, তাহলে কিন্তু সমস্যা।
ঠিক আছে, দেখেন, আচ্ছা দেখেন, আহ চারের গ চারের গ স্যার কি হ্যাঁ 4 গ দেখেন, আমরা একটু প্রশ্নটা পড়ি যে আইনজীবীদের পেশাগত দক্ষতা, সম্মান ও শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে এই কি হয়েছে আমাদেরও বলেন, আমরা একটু আসি। স্যার কি হয়েছে বিপাশ ভাই? শাস্ত্র সাহেব তো নাই, সমস্যা নাই তো। আইনজীবীদের পেশাগত দক্ষতা, সম্মান, শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে বাংলাদেশ বার কাউন্সিলের আইন, বিধি ও নীতিমালা সংস্কারের প্রয়োজনীয়তার নিরিখে সুপারিশমালা প্রণয়ন করুন। মানে আপনার কি কি সুপারিশ আছে? সো সুপারিশের মধ্যে প্রথম যেটা দেখেন, উত্তরের একেবারে সরাসরি পয়েন্ট থেকেই পড়া শুরু করলাম। আইনজীবী সুরক্ষা আইন প্রণয়ন করে আইনজীবীদের সুরক্ষা দানের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। খুবই যৌক্তিক একটা সুপারিশ। এই যে আমাদের 2 দিন আগেও আমাদের এক ভাইকে ওই বাগেরহাট, ওনাকে দুর্বৃত্তরা হত্যা করছে। তো অবশ্যই আইনজীবী সুরক্ষা আইন প্রণয়ন করা সময়ের দাবি। বিশ্ববিদ্যালয়গুলোতে আইন বিভাগের শিক্ষার্থী ভর্তির ব্যাপারে সুনির্দিষ্ট নীতিমালা থাকলেও যথার্থ প্রয়োগ হচ্ছে না, এ ব্যাপারে কঠোর শাস্তির বিধান রেখে আরো কার্যকরী নীতিমালা প্রণয়ন করা। বার কাউন্সিল ট্রাইব্যুনালে অভিযোগ নিষ্পত্তি সংক্রান্ত বিধি প্রণয়ন করা অতি জরুরি। মানে বাংলাদেশ বার কাউন্সিলের ট্রাইব্যুনালে একটা জিনিস দেখেন, ট্রাইব্যুনালে একজন আইনজীবী যত বেশি অপরাধ করুক না কেন, মানে অসদাচরণ করুক না কেন, ট্রাইব্যুনাল কিন্তু সর্বশেষ যাইয়ে ওই ভর্ৎসনা করে বা সাময়িক সময়ের জন্য আইনজীবীরে বরখাস্ত করে, কিন্তু একবারে স্থায়ীভাবে বরখাস্ত করছে এটা খুব মানে কম। আর একটা কথা হলো, ট্রাইব্যুনালে বিচার পেতে পেতে যে মামলা করতে বা যে আইনজীবী, 2 জনেরই খবর হয়ে যায়। মানে ঘরে ঘরে হবে না কিছু, কিন্তু তারিখের পর তারিখ, তারিখের পর তারিখ। দেখেন, আদালত প্রাঙ্গণ থেকে ভুয়া আইনজীবী টাউট ব্যক্তিদের শনাক্ত করে তাদের জন্য উপযুক্ত শাস্তির, লেখেন শাস্তির ব্যবস্থা করা, এ উদ্দেশ্যে মনিটরিং কমিটি গঠন করা। আদালত অঙ্গন ও বিচারালয়ের কাজে ডিজিটালাইজেশন আনা, এতে করে বিচার প্রার্থী ও আইনজীবীরা নানা রকম হয়রানি থেকে বাঁচবে। আইনজীবীদের পেশাগত উন্নয়নের লক্ষ্যে প্রতিটি স্থানীয় বার অ্যাসোসিয়েশনে পূর্ণাঙ্গ প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা। মানে বার অ্যাসোসিয়েশনের জন্য আলাদা একটা প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা থাকে। শুধু বার অ্যাসোসিয়েশন না, বার কাউন্সিলেরও থাকা উচিত। পেশাগত অসদাচরণ সংক্রান্ত শাস্তি, শাস্তি লেখেন শাস্তি। অনেক সময় অপরাধের তুলনায় অত্যন্ত লঘু হয়। এই যে কথা বললাম, যে আইনজীবী দেখা গেল মক্কেলের ওই বিধবা মহিলার জমি নিয়ে গেছে, এখন যদি সিনিয়র আইনজীবীদের খালি ভর্ৎসনা করে হবে? দেখেন, সেক্ষেত্রে আরো কঠোর শাস্তির ব্যবস্থা করা। আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে বয়সের সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দেওয়া। এছাড়া আইনজীবীগণের অবসরের সীমা নির্ধারণ করে দেওয়া, সীমা নির্ধারণ করে দেওয়া বিবেচনায় নেওয়া যেতে পারে। এগুলো পরীক্ষার খাতায় লেখার কথা, আপনার যেগুলো সুবিধা হয় সেগুলো তো আপনার পক্ষে। নিয়মিতভাবে বার কাউন্সিল পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা। শিক্ষানবিশ আইনজীবীর জন্য 6 মাসকাল মেয়াদে ন্যূনতম সম্মানী নির্ধারণ করে দেওয়া ইত্যাদি। এবং আপনার যদি আরো কোনো সুপারিশ থাকে এই জায়গা আপনার মতো করে লিখবেন, বুঝছেন? তো আমাদের আজকে এ পর্যন্তই। আগামীকাল আসেন, আগামীকাল আপনারা বার কাউন্সিলের বই আনবেন আর ফৌজদারি কার্যবিধির বই আনবেন। আমরা প্রথম মাপে বার কাউন্সিল শেষ করব, তারপর ফৌজদারি কার্যবিধি শুরু করব। এবং আমাদের শনিবারে যে পরীক্ষা হবে, তামাদি এবং বার কাউন্সিল মিলিয়ে 100 মার্কের পরীক্ষা। আর এর পরের পরীক্ষাগুলো আমি বলে দিব খুব দ্রুত, আগামীকাল বা তারপরের দিনের মধ্যে বলে দেবো। এর পরের পরীক্ষা শনিবার পর্যন্ত যাবে না, একটু দ্রুত পরীক্ষা হবে। আমরা রিভিশন দেব প্লাস পড়বো, বুঝতে পারছেন? তো ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।